এবং আপনি তো এই এলাকায় 20 বছর ধরে আছেন, তাই তো? জি 20 বছর ধরে আছেন এই এলাকায়। আপনি অনেক রোগীও দেখেছেন, আপনি বলেন। জি হ্যাঁ। এই এলাকা নিয়ে অনেক বদনাম শোনা যায়, কি ধরনের ব্যাপার স্যাপার এখানে আছে একটু বলেন তো? এই ঝিল নিয়ে বা এইসব, আমি একটু আগে বাইরে কথা বলছিলাম, শুনলাম যে এখানে একটা ঝিল ছিল, যে ঝিলে কিনা প্রত্যেক বছরই কাউকে না কাউকে প্রাণ দিতে হতো, মানুষকে মরতে হতো এখানে, এবং প্রাণ নিত রেগুলার। এবং মানে এখন আপনার মানে এটার পেছনে ব্যাখ্যা কি, বা এটা কি সত্যি না মিথ্যা, একটু যদি বলতেন আমাদেরকে। আসলে মাদানী ঝিল নবীনবাগ গোরান 1 নম্বর বাসার নিচ থেকে নিয়ে পুরো এলাকাটাই ছিল পুরাটা একটা ঝিল। আমার যে সময় এখানে প্রথম চাকরি হয়, আমি তখন থেকে এসার সময় মসজিদে আসতাম না, কেননা ভয় লাগতো। পরে আপনার ভয় লাগতো, তার মানে তো সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, তারপর রাত্রে এসে কমিটির লোকদেরকে বললাম যে আমার এখানে থাকা রাত্রের বেলা সম্ভব না, এবং রাত্রে আসা আবার যাওয়া, আর একা একা এখানে থাকা কোনো সম্ভব না। ঠিক আছে, আপনি যে দিনের বেলা জোহর আসর মাগরিবের পরে আসার পরে যদি না পারেন আপনি চলে যান। জি। মোটামুটি অনেকদিন থাকার পরে আস্তে আস্তে লোকজন একটু বাড়তেছে। আর রাত 8টার পরে তো এদিকে মানুষ তো দূরের কথা কিছু কেউ পাওয়া যেত না। একটা জিনিস খাইতে মনে চাইলে যে দোকান থেকে আনা খাবো, এরকম কোনো সিস্টেম ছিল না। তো আমি এখানে আসা আসা যাওয়া করতাম প্রায় সময়। একদিন রাত হঠাৎ মাগরিব নামাজের পরে আমাদের এখানে সৌরাষ্ট্রের একটা বাসা আছে, রমজান মাসে তারা আমি পড়ামো, আমি পড়তে বসছি, হঠাৎ করে আমার কাছে একজন লোক গেল, বলতেছে হুজুর একটু বাসায় আসতে হবে। কি ব্যাপার? আমার একটা মেয়ে সমস্যা করতেছে, এক জায়গায় গেছিল, ওখান থেকে আসছে, আসার পরে কি আবদ্ধ বকতেছে। তার মধ্যে এখন নামাজ দেওয়া সম্ভব না, নামাজ পড়া আমি তালাওয়াত করতেছি, কখন যেভাবে আসেন তার অবস্থা খুবই খারাপ। তো আমি কি বলবো, তাড়াতাড়ি করে আসলাম, আসার পরে দেখলাম যে মেয়েটা খুব মানে গরু যেরকম জবর পরে যে ঘুমঘানি একটা আওয়াজ দেয়, ওরকম আওয়াজ দিতেছে। কানে করে ধরলাম হাতে, ধরার পরে আমাকে বলতে আমাকে ছাড়, তোর কেন আসছিস সেটা বল, তোর নাম কি, কোথা থেকে আসছিস? তো আমি এখান থেকে ওই যাওয়ার সময় সাজে গুজে খুব যাইতেছে, আমার খুব পছন্দ হয়েছে, যাই এসে এক বাসায় খানা খাইছে। খানা খাওয়ার পরে আমি তার কাছে খারাপ চাইলাম, সে আমার কিছু দিল না, এই জন্য আমি তার পিছিয়ে পিছিয়ে আবার আসলাম। তখন কিন্তু জিলার ওখান থেকে কিন্তু সাঁকু ছিল, এখানে একটু পানি হলে সাঁকু দিত, অনেক লম্বা সাঁকু। মাদানী ঝিল পর এটা এই গোড়া এলাকার মানুষ সবাই জানে যে মাদানী ঝিলের একটু পানি হলে, বৃষ্টি হলে লম্বা করে এক সাঁকু দিতে হইতো, 1 নম্বর বাসা থেকে নিয়ে একবারে নবীনবাগ পর্যন্ত। তখন এই সাঁকু থেকে মেয়েটাকে ফালা দিল, তাকে ধাক্কা দিয়ে ফালা দিছি, ফালা দেওয়ার পরে আবার উঠা বাসায় আসছে, এখন তারা আমি একটু আসর করলাম। তারপরে আমার আমাদের সময় হচ্ছে, বেশি ডিস্টার্ব করিস না, এখন চলে যাবি কেন বল। তা আমাকে খুব ধমক দিতেছে, আমি যাবোই না, আমি ওরা নিয়ে যাবো। তারপরে আমি এখন কেন ধরলাম, ধরার পরে একটু চুরাকেরাত করলাম, তারপরে আমি তারা জিজ্ঞাসা করলাম যে তোর নাম বল। নাম বলতেছে না, কিছু করবো দেখার, আমি যখন একটু সরষের তেল দিলাম চোখের ভিতরে, আমার সাথে সাথে বলতেছে ঠিক আছে আমি চলে যেতেছি। তো ঠিক আছে চলে যাবে, তোর নাম কি আগে বল। আমার বল, আমার নাম হলো কুমার। তোর কুমার, তুই যে একজন হিন্দু আর একটা মুসলমান, তুই পছন্দ করছো, এটা কোন কথা হইলো? এটা তো কোনো সম্ভব না। মুসলমানের একটা কথা ছিল, না আমি তারা পছন্দ হয়েছে, আমি তাকে নিয়ে যাবো, এটা কোনো সম্ভব না, অন্য কিছু করবি না সেটা বল। এবং আপনি শেষ পর্যন্ত তাকে ছাড়াতে পেরেছিলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত আমি তাকে ছাড়াই। যাওয়ার আগে যেরকম সবাই বলে যে কোনো একটা নমুনা রেখে যায় বা এরকম কিছু একটা, সেরকম কোনো কিছু কি করেছিল সে? মানে দেখা যায় না যে মানে যখন ছেড়ে যাচ্ছে তখন অনেকে বলে যে কোনো একটা গাছ ভেঙে দিয়ে যায়, হ্যাঁ, এরকম কোনো কিছু কি আপনি বলেছিলেন? হ্যাঁ ওরকম করেছি। তখন ওরা যাইতে হলে একটা অনেক সিস্টেম আছে, যাইতে হলে কিভাবে যাইতে হবে, গরু একটা হাঁটি, আর না হলে ওই পুরানা যে ঝাড়ু আছে, হ্যাঁ ওই ঝাড়ু একটা মুখে করে নিয়ে তারপর যাইতে হয়। এবং আপনি বলছিলেন যে একে ছাড়ানোর পরেও পরে আবার এসেছিল, হ্যাঁ, আবার আসছিল, আবার ছাড়িয়েছেন আপনি। তখন আমি তখন যাওয়ার পরে বলতেছি যে কি চলে যাবো, ঠিক আছে যখন চলে যাবি কি নিয়ে যাবি সেটা বল। অনেক কষ্ট দেওয়ার পরে সে বলতে আমি, আমার 3টা থিওরি আছে, একটা হলে একটা ঝাড়ু নিতে হবে, আর না হলে গরুর হাঁটি নিতে হবে, আর না হয় যাদেরকে জিন বুঝে আসর করে, জিন বলতে তো আসলে কিছু আছে, ভূত বলতে যারা জিনের ভিতরে শয়তান, মানুষের ভিতরে এরকম যারা এই সন্ত্রাসী বা হাইজাকারের চিন্তাকারী, ওদের ভিতরে যেরকম খারাপ থাকে, জিনের ভিতরে ওরকম একটা খারাপ জাতি আছে, ওদেরকে আমরা ভূত বলে থাকি আর কি। যখন বলতেছে ঠিক আছে আমি ঝাড়ুই কামড় দিয়ে নিয়ে যাবো, তখন নিচেই খাটের উপর থেকে লাভ দিয়ে উঠছে, ওইটা ঝাড়ুর একটা কামড় দিল, দরজার সামনে এসে ফট করে ফেলে গেল, তখন ছাড়ে চলে গেল। পরের দিন আবার আসলো, কি বলে আবার আজকে আবার কেন আসলে, আমি তাকে পছন্দ যাবো না। তখন আমি চিন্তা করলাম তার সাথে শরীর বন্ধের একটা তাবিজ দিতে হবে,
তাকে বললাম যে সরষের তেল দিতে হবে, তাবিজ দিতে হবে, তখন তাবিজ দেওয়ার পর থেকে নিয়ে আল্লাহর মেহরবানি এরপর থেকে চলে গেল, আর আসে নাই। আচ্ছা, এই এলাকায় এরকম মানে এই যে জিন বলছেন যা বলছেন এগুলো হওয়ার কারণ কি? বহুদিন ধরে এটা কি ফাঁকা ছিল? আমি ইস্তেমাতে লাশ যে এখানে পাওয়া গেছে অনেক, প্রায় দিন লাশ পাওয়া যেত প্রায় প্রতি বছর। এখন আপনার এই যে আমাদের নবীনবাগ মসজিদের উত্তর পাশে একটা ঝিলের মতো এখানে আছে, এখানে এখনো প্রতি বছর একটা দুইটা করে লাশ পাওয়া যায়, এখনো পাওয়া যায়? এখনো পাওয়া যায়। গত বছর একটা ছেলে পাওয়া গেছে, মাসেলে 5 আছে। যেভাবে হোক এখানে হয়তো বয়স্ক হোক বা ছেলে হোক, এখনো একটা লাশ পাওয়া যায়। গত বছর একটা ছেলে পাওয়া গেছে, মারা গেছে 6-7 বছর বয়সের। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে আরো একজন আছেন যার নাম আমরা বলি নাই, আমরা তার কাছে যাবো। এবং আমরা আসলে এই এলাকায় যখন ঘোরাফেরা করছিলাম, আমরা এক চোখ দিয়ে দেখছি, আরেকজন আরেক চোখ দিয়ে দেখছি। আমাদের সঙ্গে রয়েছেন আর যে অরুণিমা, আমরা তার কাছে যাব এবং শুনবো যে এই এলাকায় আসার পরে এই সবকিছু দেখে আপনার কেমন লাগলো একটু বলেন তো। যে মানে এই যে পুরো জায়গাটা দেখছেন, ঢিল এখন অনেকটা জায়গায় ভরাট হয়ে গেছে এবং আপনি প্রথম আমাদের সাথে আসলেন, কেমন লাগলো এই জায়গাটা দেখে? না, দিস ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড আসলে। মানে আমি আচ্ছা। যখন প্রেসে আসছি তখন তো হচ্ছে মানে সন্ধ্যাবেলা জ্যাম, চারিদিকে প্রচুর আলো, মানুষ হইচই সবকিছু। তো আমি প্রেসে বুঝি নাই যে কেমন হবে বিষয়টা। তো তারপর যখন আস্তে আস্তে রাত বাড়তে লাগলো এবং মানুষের কাছে টুকটাক ছাড়া ছাড়া গল্প শুনছি এদিক সেদিক, তার মনে হয় টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে নো, আমি কোথায় আসলাম, আই মিন দিস ইজ ওয়েল। এবং আমরা একটা বাসায় গেছিলাম ভিজিট করতে, যে বাসাটা আমরা দেখলাম যে বাঁধানো, দেখলাম তো যে দুই কোণায় হ্যাঁ, দুই কোণায় দুটা, এবং সেখানে নাম লেখা আছে যে ডিস্টার্ব। সেই আমি ওই যে মিস্টার সুমনের বাসার কথা বলছি, যে ওখানে দেখলাম যে নাম লেখা আছে, নাম বাসাটা বাঁধানো হয়েছে এবং সেখানে যারা ডিস্টার্ব করে তাদের নাম লেখা আছে ওখানে। হ্যাঁ, এরকম দুটো খুবই জায়গায়। খুবই অদ্ভুত ব্যাপার। সো এখন কি ভয় লাগছে এই জায়গায় এসে? আমি মানে আমি বুঝতেছি না মানে ব্যাপারটা কেমন জানি। আমি আচ্ছা। খুব একটা আসলে কমফোর্টেবল মনে হয় না, কারণ হয়তো প্রবাবলি এটাকে কি ভয় লাগাবে বলে কিনা। না, আজকে তো হ্যাঁ, গতদিন ছিল হচ্ছে ফ্রাইডে 13th, আজকে আবার সুপার মুন, হ্যান ত্যান অনেক কিছু, সবকিছু মিলিয়ে আজকে মনে হয় আজকে রাতটা খুব ভালো যাবে। আমরা ওই যে জিন ছাড়ানোর কথা বলছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন ভাবে এই জিনিসটাকে ছাড়ানো হয় এবং নিশ্চিত ডাক বলে একটা ব্যাপার আছে। আমরা সেই ব্যাপারটা শুনে আসবো। আমাদের আরো একজন আছেন, আমি তাকেই বলবো তার নামটা বলতে, এবং তিনি তার নাম বলে সেই ঘটনাটা বলবেন। এটা প্লিজ একটু যদি বলতেন আমাদেরকে। আমার নাম বিশ্বজ্যোতি। রাসেল ভাই, থ্যাংক ইউ। এটা যেটা আমরা শো শুরু হওয়ার আগে কথা বলছিলাম, হ্যাঁ। সেটা এটা কোনো বিশেষ ঘটনা নয়, বাট অনেকের কাছ থেকে, অনেক বিভিন্ন গল্প থেকে বা বিভিন্ন মানুষের মুখ থেকে এই জিনিসটা আমি শুনেছি। সেটা হচ্ছে যে গ্রামের থেকে যেটা হয় আর কি, যখন কারোর খুব বড় অসুখ করে তখন চিকিৎসা করা হয়, কবিরাজ আসেন, ডাক্তার আসেন, সবাই যখন সব চিকিৎসা শেষ হয়ে যায়, যখন আর কিছু করার থাকে না, যখন আল্লাহর উপর বা ঈশ্বরের উপর মানুষ ভরসা করতে শুরু করে, যখন ডাক্তারও এসে জবাব দিয়ে দেয়, তখন আর বাঁচবে না, বাঁচতে হবে না। হ্যাঁ, সেটাই। তখন যেটা হয় সেটা হচ্ছে শেষ আশ্রয় হিসেবে মানুষ হয়তো তখন ওঝা বা ওই ধরনের কাউকে খবর দেয়, তারা আসে এবং তারা এসে যেটা করে, তারা এসে যখন তারা গ্রামে আসে তখন গ্রামেই প্রচার হয়ে যায় যে ওঝা কিন্তু এসেছে এবং সে রাতের বেলা এরকম নিশির ডাক আসতে পারে, সো সবাই খুব সাবধান। তো নিশির ডাক ব্যাপারটা হচ্ছে এইরকম যে গভীর রাতে একটা মন্ত্র পড়া ডাব, সেই ডাবের মাথাটা কেটে দেয়া হয়, ডাবের পানি ডাবের ভিতরেই থাকে, সেই ডাব নিয়ে সে গ্রাম পরিভ্রমণ করতে বেরোয় ভোরের বেলা বা গভীর রাতে, সে একা বের হন এবং সেই খবরটা রুটে যায় সেই গ্রামে এবং তার আশেপাশের গ্রামে। এবং আপনি বলছেন যে একটা প্রভাবশালী পরিবারের পক্ষে এই জিনিসটা আরো বেশি প্রভাবশালী পরিবারের পক্ষেই সম্ভব, কারণ এটা নাকি বেশ খরচ সাপেক্ষ একটা ব্যাপার। তো সে তখন এবং গ্রামে খবর হয়ে যায় এবং মানুষ বাসায় মানুষকে সাবধান করে দেয় যে তোমার নাম যদি তোমাকে ডাকে তাহলে তুমি জানো উত্তর দিও না। তো সে তখন রাতের বেলা যখন বেরোয় মাঝরাতে বা ভোরের দিকে, তখন সে কারো নাম ধরে, সেই গ্রামেরই কারো নাম ধরে, যে বাসার সামনে দিয়ে সে যায় সেই বাসার কেউ তার নাম ধরে কেউ ডাকছে এইভাবে শুনতে পায় এবং আপনজনের গলা থেকে সেটা পায়। সেই ওঝা কিন্তু কাউকে চেনে না সেই গ্রামে, সে কিন্তু বাইরের বহিরাগত, সে বাইরে থেকে এসেছে এবং আপনজনের ডাক তারা শুনতে পায়। কথা বলছি, হয়তো কোনো বাড়িতে সুমন বলে কেউ আছে, সে সুমনের নাম ধরে ডাকে এবং কেউ যদি সেই ডাকের উত্তর দিয়ে ফেলে
তখন যেটা হয় সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে সে একটা মন্ত্র পড়ে সেই ডাবের মুক্তি বন্ধ করে দেয়। আচ্ছা, তো এটা যেটা বলা হয় যে সেই লোকটির প্রাণ শক্তি সেই ডাবের পানিতে চলে আসে এবং সেই ডাবটি নিয়ে সে সঙ্গে সঙ্গে ফিরে যায়। যারা এই ধরনের ওঝাকে দেখেছে রাস্তায় রাস্তায় তারা যেটা দেখেছে সেটা হচ্ছে যে যে মানুষের মতো কেউ যে রাস্তা দিয়ে হাঁটছে তা কিন্তু নয়, এবং হুম। দেখা যায় একটা কেউ বলে যে এটা একটা বাক্সের মতো কিছু, যেটা মাটি থেকে হয়তো 2-3 ইঞ্চি ওপর দিয়ে যাচ্ছে। এটা খুব অদ্ভুত ব্যাপার, মানে হ্যাঁ। জাস্ট চার কোনা একটা বাক্স। হ্যাঁ, মানে খুব সাইকেডেলিক একটা দৃশ্য আমরা হ্যাঁ। ভাবি দিক থেকে। মাথার জায়গায় একটা মাথা জাতীয় বস্তু আছে কিন্তু মাথা নয়, এবং পায়ের কাছেও পায়ের মতো কিছু একটা আছে, বাট একটা বাক্স যেন হাওয়ায় ভেসে চলেছে পথ দিয়ে, এবং সে মানুষকে তার নাম ধরে ডাকে তার আপনজনের গলায়। তো তারপর সে ফিরে আসে সেই ডাবটাকে নিয়ে, এবং ফিরে আসার পর সেই প্রাণ শক্তি সঞ্চার করা হয় যে লোকটি অসুস্থ তার মধ্যে। মানে যে ডাকলো, যাকে যে সাড়া দিল, তার নামটা শোনার সঙ্গে সঙ্গে ডাবের মুখটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে বন্ধ করে বন্ধ দেওয়া। করে দেওয়ার পরে তারপরে ডাবটা নিয়ে চলে আসে। ডাবটা নিয়ে এসে চলে আসে। আচ্ছা, এই ঘটনা সবাই জানে, কেউ ওঝাকে কিছু বলে না, সবাই প্রচার হয়ে যায় গ্রামে এবং আশেপাশের গ্রামে যে এরকম ওঝা এসছে, সে কিন্তু এরকম ডাকবে, কিন্তু এইভাবেই মেনে নিয়েছে, এটাই পদ্ধতি, এটা সবাই স্বীকার করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো পরের দিন দেখা গেছে অনেকেই বলেছে যে এই লোকটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, যিনি নাকি অসুস্থ। পাশের গ্রামে হয়তো দেখা যায় কেউ হয়তো অপঘাতে তার মৃত্যু হয়েছে পরের দিনই, কোনো কারণে কোনোভাবে। তো এইটা হচ্ছে নিশির ডাকা। মূল গল্পটা এইরকমই, বাট বিভিন্ন জায়গায় এর রকম ফেরে হয়তো অন্য কোনো ভার্সন থাকতে পারে, বাট মূলত এইটাকেই নিশির ডাকা বলা হয়, এবং গ্রামের দিকে আজ এখনো মানুষ কিন্তু এইভাবে চিকিৎসা করায়, এবং নিশির ডাক্তার হয়তো প্রচলন এখনো আছে অনেক হয়তো জায়গায়। এখনো আছে, এবং আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় আশেপাশে হয়তো এরকম ঘটনা থাকতেও পারে, খুঁটি আমরা পেতেও পারি। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, আমরা একটু SMS পড়ি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অন্টু দেবনাথ রাঙামাটি থেকে লিখেছেন, এবং অনেক কষ্ট করে তিনি ভূত FM শুনছেন, এবং তার কাছে ভালো লাগছে, এবং এবং আমাদেরকে লিখেছেন অ্যাডভোকেট পিন্টু যে তিনি ভূত FM অনেক পছন্দ করেন, এবং মাসুম ভাইকে এটা জানিয়েছেন আমাকে এবং মাসুম ভাইকে। রুহুল আমিন আমাকে বলেছেন, ঘাটাইল টাঙ্গাইল থেকে SMS করেছেন, আমি নয়ন মিরপুর 1 থেকে শুনছি, তিনি লিখেছেন। সালমান আমাদেরকে শেখপাড়া রাজশাহী থেকে SMS করেছেন, এবং আজকের গল্পে তিনি এখনো পর্যন্ত আমার একটা ভয় পাননি, বাট তিনি শুনছেন আমাদেরকে। রেজা আমাদের SMS করেছেন, এবং ফার্স্ট এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, এবং আমাদেরকে লিখেছেন সিদ্দিক খান জুরাইন থেকে, আমাদের কিছু হিমেল পান্ডে লিখেছেন নদ্দা থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন রেগুলার আমাদের SMS করেন, আজকেও করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন এখানে SMS করেছেন, তিনি SMS করেছেন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। আমাদেরকে মিজান SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন অমি। এছাড়া আমাদেরকে সোহান রাজশাহী থেকে SMS করেছেন, আমাদেরকে গাজদি সৈয়ব SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সোহান সহ আরো আগে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা একটা ব্রেকে যাবো, তবে তার আগে একটু ফেসবুক দেখতে হবে আমাদেরকে, এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন। রেডিও ফুর্তি যে ফেসবুকটি রয়েছে সেইখানে আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। এছাড়া আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell, এবং সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আরো একবার আপনাদের জানিয়ে দিই, আমরা কিন্তু ঢাকার বাইরে এসেছি, এখন আছি আমরা ঢাকার মধ্যেই বলা যেতে পারে, বেশ দূরে একটু আমাদের স্টুডিও থেকে। গোরান মাদানী ঝিল এখানে এসেছি, এবং যে জায়গাটা নিয়ে অনেক 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 ধরনের ঘটনা প্রচলিত আছে, এবং এখানকার যারা এলাকাবাসী তারা আমাদেরকে অলরেডি অনেক ধরনের ঘটনা বলেছেন, এবং আমরা সে সমস্ত ঘটনা এক একে আপনাদের সাথে প্রচার করার চেষ্টা করব। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে HM রোহান লিখেছেন, আজ আমি ভয় পাবার জন্য তৈরি, আমি ভয় পেতে পছন্দ করি। রাস্তুল ভাই, আচ্ছা এটা ফেসবুক পড়ছি কিন্তু, আমাদেরকে রাজবীর রহমান লিখেছেন যে আমি এই এলাকারই বাসিন্দা, আপনি কোথায়, আপনি চলে আসেন আমাদের এখানে। জাহিদ পারভেজ আমাদের লিখেছেন যে আচ্ছা আমার তো মনে হচ্ছে আচ্ছা জমবে, আচ্ছা আমার তো মনে হচ্ছে যে আচ্ছা তিনি এখনো মজা পাচ্ছেন না, সেটা তিনি জানিয়েছেন। আচ্ছা আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি দুইজন কাজিন একসাথে আমাদের শুনছেন, তিনি হচ্ছেন সামিয়া আরিফিন অধরা। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো এখানে কমেন্ট করেছেন ইমন, এছাড়াও আহমেদ ইমতিয়াজ অভি, এছাড়াও আমাদেরকে সিফাত রাজ, রাহাত হোসেন, ফারহান, HM রোহান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। এবং আপনি যদি কমেন্ট করতে চান তাহলে তো ফেসবুকের অ্যাড্রেসটা বলে দিন। আগে ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with rhyming songs.
ওয়েলকাম ব্যাক। সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার, এবং আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যদি আমাদেরকে ফেসবুকে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতেন, তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু গ্যারাজের প্রথম অতিথির কাছে। ফাইজা আছেন আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। ফাইজা, আপনি একটু প্লিজ বলেন যে আপনি কোথা থেকে এসেছেন? আমি কাকরাইল থেকে এসেছি। কাকরাইল থেকে এসেছেন। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আজকে আপনার এখানে এসে? জায়গাটার আসার পর থেকে কেমন যেন লাগছিল আর কি, যে খুবই আনইউজুয়াল একটা প্লেস। এখানে মানে একটু মনে হয় ভয় পেলে বেশি ভালো লাগছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আমি তো গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না। আচ্ছা, ওকে, আমরা শুনি আপনার ঘটনা, আপনার জীবন ঘটে যাওয়ার ঘটনা শুনি আমরা। আচ্ছা, তো আমার যে ঘটনা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমার যখন আমি ঘুমাই, আমার রুমে সবসময় লাইট জ্বালিয়ে আমি ঘুমাই, কারণ আমার একটু মানে অন্ধকারের ফোবিয়া আছে। তো ছোটকাল থেকে আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। আর কয়েকদিন আগে যেটা হয়েছে, যে কয়েকদিন আগে আমার রুমে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, অ্যারাউন্ড লাইক 12টার দিকে। ঘুমিয়ে যাওয়ার পর 4টার দিকে আমার মনে হলো যে আমার ঘুমটা একটু হালকা হালকা হওয়া শুরু হলো। তখন আমি তাকিয়ে দেখলাম যে আসলে এমনি ঘুম ভেঙে গেছে। তখন আমি চিন্তা করছিলাম যে কেন ঘুমটা ভাঙলো। তারপর আবার একটু তন্ডার মতো আসা শুরু করলো। তখন মনে হয় যে আমার মাথার নিচ থেকে বালিশটা সরে যাচ্ছে। আচ্ছা, তো মানে মনে হচ্ছে কি কেউ টান দিচ্ছে বা নাকি এমনি ধরে মনে যাচ্ছে? হচ্ছিল যে মানে সরে যাওয়ার কথা না, এভাবে মানে মনে হচ্ছিল আসলেই যে অন্যরকম আর কি একটা ফিলিং। তো আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল, হয়তো তন্দ্রার মতো হয়ে আসছে, এই জন্য আমার এরকম মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আবার সেম ভাবে বালিশটা টান লাগছে। তো এবার মনে হলো যে একটু জোরেই টান লাগলো। তো আমি এপাশ ওপাশ তাকালাম, মানে আউট অফ কিউরিয়াসিটি। এটা তো মানে এরকম একটা হলে রাত্রেবেলা 4টা 3টা 4টার দিকে। তো আমি কি মনে করে আমার পায়ের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম যে বিছানার পাশে আমার মা একটু কুজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার নিজের মা পুজো হয়ে দাঁড়িয়ে আছেন উনি? কুজা হয়ে দাঁড়িয়েছে আমার মানে পায়ের কাছাকাছি। তো তখন আমি চিন্তা করলাম যে আম্মু এত রাতে এখানে, আম্মুকে শরীর খারাপ নাকি। তারপর দেখি যে আম্মুর মুখে হচ্ছে উনি কি রেগুলার এমনিতে মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসেন ঘরে? না, না, আম্মু কখনো আমার রুমে আসে। তার মানে প্রথম সেই দিনই আপনি দেখছেন আপনার আম্মু হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আর যদি আমার আব্বু আম্মু কখনো কেউ অসুস্থ থাকে তখন হয়তো মানে এসে আমাকে ডাকে। কিন্তু এটা খুবই আনইউজুয়াল, মানে আসে না খুব একটা। যেহেতু পূজা হয়ে দাঁড়িয়েছিল, আমি ভাবলাম যে আম্মুর হয়তো কোমরে ব্যথা ওর সামথিং, এই জন্য এসে আমাকে ডাকছে। কিন্তু আমি দেখলাম যে মুখে হচ্ছে আম্মুর ওড়না দেওয়া, শুধু একটা চোখ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আম্মুকে বললাম, আম্মু কি হলো, তোমার কি শরীর খারাপ অর এনিথিং? দেখি কোনো রিপ্লাই নেই, ঠিক আমার দিকে স্ট্রেট তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? দেন দেখি কোনো মানে রিপ্লাই নেই, জাস্ট স্ট্রেট তাকিয়ে আছে। তখন আমার মনে হয় যে এটা তো আম্মু না, মানে আম্মুর মতো চোখ না। হ্যাঁ, এটা আম্মুর চোখ না। এন্ড এভাবে আনইউজুয়াল হয়ে থাকে। আমি মেক শিওর করেছি যে আমি ঘুমাচ্ছি না। আমি তাকালাম, কিছুক্ষণ তাকানোর পর আমি এত ভয় পেয়ে গেছিলাম যে কি করব চিন্তা করছিলাম। তারপরে আমি জাস্ট ভয়ে চোখ বন্ধ করে আমি জাস্ট আয়াতুল কুরসি পড়লাম। পরে তাকিয়ে দেখি যে কিছু নাই। আর পুরা রুমের মানে এনভায়রনমেন্টে এমন হয়ে গেছিল যে মনে হচ্ছে যে আসলে খুব লাইক ভারী ভারী টাইপের, লাইক খুবই ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এখন আমি আর ঘুমাতেই পারবো না। আচ্ছা, এবং ওই বাসায় তো কয়েকদিন পরে আপনার সাথে আরেকটা ঘটনা ঘটলো, তাই না? মানে আপনার সাথে এবং আপনার আম্মুর সাথে একই সাথে ঘটেছে ঘটনা অলমোস্ট। আচ্ছা, কি হয়েছে? এটা আরো আগের কাহিনী, মানে আগের কাহিনী। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হয়েছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে যমুনা রিসোর্টে গিয়েছিলাম ঘুরতে। একটা ডে লং একটা পিকনিক টাইপের ছিল।
সব ফ্রেন্ডরা মিলে গিয়ে সারাদিন আমরা সব অ্যাক্টিভিটি শেষ করে সন্ধ্যার সময় আমরা গাড়ি করে ফেরত আসবো। তো সব প্যাকিং ট্যাকিং গাড়িতে ব্যাগ ওঠানো হচ্ছিল, আর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে হেঁটে হেঁটে একটা মানে অনেক দূর চলে গিয়েছিলাম। আর ওখানে তো অনেক জঙ্গলের মতো আছে একটা সাইডে, তো আমরা হাঁটতে তো ওই পর্যন্তই চলে গেছিলাম। ওটা একদম সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল, মানে আজান মাগরিবে আজান পড়বে এরকম। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডটা বলে যে জায়গাটা কেমন জানি লাগছে, আমরা ব্যাক করি। ব্যাক করি বলার পর আমারও মনে হলো যে কি জন্য একটা মানে অস্বস্তি লাগছিল আর কি ওই জায়গাটা থাকতে। তারপর আমরা ব্যাক করলাম। ব্যাক করার মোমেন্টে সে আমাকে বললো যে আমি আর নাকে কোনো স্মেল পাচ্ছি না। হঠাৎ করে? হ্যাঁ, ওর এই সেন্সটাই মানে কাজ করছে না, কোন স্মেল পাচ্ছি না, আর কেমন যেন মানে ওর কাছে উদ্ভট লাগছে। আর আমারও কিরকম আর্টিফিশিয়াল লাগছে। আর তারপরে আমরা ব্যাক করলাম বাসায় ব্যাক করার পর যে যার বাসায় চলে গেলাম। ওই দিন রাতেই আমি যখন ঘুমাতে গেলাম তখন মানে হঠাৎ করে কারেন্ট চলে যায়। আচ্ছা। শুয়ে পড়ার পর কারেন্ট চলে যায়। দেন আমার তো এমনি অন্ধকারে ফোবিয়া আছে, আর আমি থাকতে পারি না। হ্যাঁ, অন্ধকারে কিছুক্ষণ থাকতে পারি না, আমার খুব ভয় লাগা শুরু করে। আমি দৌড়ে রুম মানে বেড থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি পুরো বাসায় কারেন্ট আছে, আমার রুমে কারেন্ট। আচ্ছা। তো আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। যাওয়ার পর আম্মু চেক করে দেখলো যে সুইচ বোর্ডের ওখানেও সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু আমার রুমে কারেন্ট নেই। পরের দিন এটা নিয়ে আবার মানে আম্মু চেক করালো, মিস্ত্রি ডেকে এনে। তারপরের দিন রাতেও আবার যখন ঘুমাতে গেলাম কিছুক্ষণ পরে দেখি যে আবার মানে সেম অবস্থা, মানে কারেন্ট চলে গেল। আচ্ছা। এন্ড এভাবেই আর কি ওই দিন পরে আবার বের হয়ে দেখি যে এরকম পুরো বাসায় কারেন্ট আছে, আমার রুমে শুধু কারেন্ট নেই। মানে এরকম কয়েকদিন হওয়ার পর আমি আর নিজের রুমে আর ঘুমাই না, আম্মুর সাথে ঘুমাই। তো এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পর আমি খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই যে এখান থেকে আসার পর মানে যমুনা রিজার্ভ থেকে আসার পর থেকে আমার সাথে এরকম হচ্ছে। আর আমার ওই ফ্রেন্ডেরও সেম অবস্থা যে ও আর কোনো স্মেলই পাচ্ছে না। তো এরকম অবস্থা হওয়ার পর আমি একটু ডিস্টার্ব হয়ে যাই। আর কয়েকদিন পর আমি আমার ইউনিভার্সিটিতে যাই। তো আমার আম্মু এটা হচ্ছে আমার আম্মুর সাইডের কাহিনী। একদিন আমি নর্সাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে আম্মু গাড়ি পাঠায়নি। যেটা হয়েছে যে আমি আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু তুমি গাড়ি পাঠালেন কেন? আম্মু বললো যে তুমি তো বাসায় বসে বসে পেন্টিং করছিলা, আমি দেখলাম। তুমি তোমার রুমে না, তুমি তো নর্সাতেই যাও নাই। তখন বাসায় এসে শুনলাম যে আম্মু নাকি আমার রুমে এসেছিল, এসে দেখে যে আমি পেন্টিং করছি, কিন্তু আমার সাথে কথা বলছে এসে, কিন্তু আমি কোনো রিপ্লাই দেইনি। কিন্তু যখন দেখলো যে আমি বাসায় আছি তখন আমার জন্য আর গাড়ি পাঠায়নি, হয়তো ভেবেছে যে আমি ক্লাস মিস দিয়ে। হ্যাঁ, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি সবসময় বলবো যে আপনার হঠাৎ করে আমাদের বাবা মার তো মানে সাধারণত রুমে আসেন না, কিন্তু এরকম একটা ঘটনা যদি আপনার সাথে হঠাৎ করে ঘটে আপনার কেমন লাগবে? আচ্ছা, অনেকেই আমাদের জানতে চাচ্ছেন, ফেসবুকেও দেখতে পাচ্ছি যে রাসেল ভাইয়া আমাদেরকে একটু এই জায়গাটার বর্ণনা দেন। আচ্ছা, আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটা পুরোটা একটা ঝিল ছিল। আপনারা নাম শুনে যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই জায়গাটা কোনটা। এবং এই জায়গার এখন যে অবস্থা সেটা তো অনেকখানি ঝিলি ভরাট করে ফেলা হয়েছে, এবং এখানে এখন বাড়িঘর অনেক বেশি উঠে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সময়টা বাড়িঘর আরো অনেক কম ছিল, একটু সমস্যাগুলো এখন যায়নি। ইনফ্যাক্ট আমরা একটু আগেও এলাকাবাসীদের সাথে কথা বলছি এবং দুই একটা বাসায় আমরা যেটা গিয়েছি, আমরা গিয়ে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বাসাটা অদ্ভুত ভাবে বাসাটা বন্ধ করা। আমি যে বাসায় গিয়েছিলাম সেই বাসার কথাটা আর কি বলছি, এবং খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। যাই হোক, আমাদের পরবর্তী অতিথি আছেন আমাদের সাথে, এবং তিনি হচ্ছেন নাবিল, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজের একজন তিনি, এবং তিনি আমাদেরকে একটা স্টোরি শেয়ার করবেন। আপনার নামটা নাবিল আমরা জানি, আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলুন। জি, আমি বেরি রোড থেকে এসেছি। ওকে। আমার ঘটনাটা বেসিক্যালি হচ্ছে আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ার, আমার ঠিক মনে পড়ছে না, পড়ি। তো আমি তখন কলেজের পরে সবসময় কোচিং ক্লাসেস পড়তাম। আর যখন কোচিং ক্লাসেসটা করতাম তখন বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা 8টা, 8:30 বা 9টা বাজতো। আমি যখন একদিন বাসায় আসি হঠাৎ করে, আসার পরে আমি আম্মুকে বলি যে মা, আমার খুব খারাপ লাগছে, আমি আজকে পড়ালেখা করবো না, বা আমি আজকে বেশিক্ষণ রাখবো না, আমি ঘুমিয়ে যাবো, আমি ডিনার করবো না। তো আমার আম্মা বললেন যে আচ্ছা ঠিক আছে, ফাইন, ঘুমাও। এরপরে আমি যখন ঘুমাতে যাই তখন আমার কেন জানি হঠাৎ মনে হচ্ছে যে আমার শরীরটা মনে হয় একটু খারাপ লাগছে। আচ্ছা। হঠাৎ করে ঘুম আমার 12:30 বা রাত 1টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি দেখি যে আমার প্রচুর জ্বর বা গা জ্বলছে এরকম লাগছে।
তখন আমি আমার রুম থেকে আম্মুকে ডাক দিই, আম্মু দৌড়ে আসেন, আসার পরে থার্মোমিটার নিয়ে আসলেন আমার জ্বর চেক করার জন্য। তো চেক করে উনি দেখলেন যে আমার প্রায় 106 ডিগ্রি জ্বর, যেটা আগে কখনো আমার আসলে হয় নাই। তো আমি বুঝছিলাম কিছু একটা উইয়ার্ড। তখন আমার আম্মা বললেন যে এত জ্বর আসছে, তোমাকে কি হসপিটালে নিবো, ডক্টরের কাছে নিবো? তখন সবাই বললো যে না, আপাতত ফার্স্ট এইড হিসেবে দাও, মাথায় পানি দাও। তখন আম্মু ওয়াশরুমে গেলেন বালতি আর আনার জন্য পানি। তো পানি নিয়ে আসার পর যখন নিয়ে আসলেন তখন বাথরুমের লাইটটা অন ছিল। আর আমি সব ক্লিয়ারলি দেখছিলাম তখন যে বাথরুমে একটা মহিলা দাঁড়ানো, পুরা ব্লু একটা শাড়ি পরা, এবং আপনি চোখের সামনে দেখতে আমার চোখের সামনে ব্লু শাড়ি পরা, এবং ওই মহিলাটা খুবই সুন্দর ছিল, মানে অসাধারণ টাইপের সুন্দর। আচ্ছা, আমি এরকম মহিলাকে কখনো দেখিনি, এবং সে আমার দিকে তাকিয়েছিল। পরে আমি যখন আম্মুকে বললাম যে মা দেখো ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, তখন আম্মু বলছে ওখানে কিছু নাই। ভাবলাম যে বাথরুমের ভিতরে ঢুকে গেল, তুমি যাও পিছনে গিয়ে দেখো। পরে আম্মু বাথরুমের ভিতরে ঢুকলো, ঢুকে বলতেছে যে না না, এখানে আসলেই কিছু নেই। তো তখন আমার সারা রাত জ্বর ছিল 106 ডিগ্রির মতনই। সকালে ঘুম থেকে উঠলাম, তখন হঠাৎ করে আমার জ্বর চলে গিয়েছে। জিনিসটা আমার কাছে খুব বিয়ার্ড লেগেছে। এবং আরেকটা জিনিস কি, যে অনেকে বলতে পারে হ্যালুসিনেশন বা এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন বেসিক্যালি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। আর আমি কিন্তু কালারটা দেখেছিলাম যে সে ওয়াজ ওয়্যারিং এ ব্লু শাড়ি। হ্যাঁ এটাকে ড্রিম। Hood FM, the night. ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM এবং আমি রাসেল আছির সাথে। আর চলছে এই মুহূর্তে ভূত এফএম। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমরা ঢাকার বাইরে এসেছি, আমরা যে জায়গায় রয়েছি সেটা গোরান মাদানির ঝিল, এবং একটু আগে একটা ঝামেলা হয়েছিল যার জন্য আমরা নাবিলের ঘটনার মাঝে থেকে হঠাৎ করে আপনাদেরকে আর শোনাতে পারিনি। আমরা আবার নাবিলের কাছে এসেছি। নাবিল, আপনি হঠাৎ করে উঠলেন এবং উঠে দেখলেন যে বাথরুমের ভেতরে নীল শাড়ি পরা একজন, রাইট? জি রাসেল ভাই, ভিতরে দেখলাম যে নীল শাড়ি পরা একজন মহিলা। আমি কখনো এরকম অদ্ভুত সুন্দর টাইপের মহিলা কখনো আগে দেখিনি, খুব ডিফারেন্ট টাইপের ছিল। আচ্ছা, আর আমি ঠিক তখনই রিয়াক্ট করি, এবং আমি আমার মাকে বলি যে আম্মু বাথরুমে একজন মহিলা আছে, তুমি দেখো। তখন আম্মু দৌড় দিয়ে বাথরুমে গেলেন, গিয়ে আমার দিকে তাকিয়ে বলছেন যে না, এখানে কেউ নাই, তুমি ভুল দেখেছো, এখানে কেউ নাই। তখন বলছে না তুমি দেখো, সে আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বাথরুমে ঢুকেছে। তো আম্মু আবারও চেক করে বললেন যে না, এখানে আসলেই কিছু নেই। জিনিসটা আমার খুব ভয়ঙ্কর লেগেছে, এবং ওই রাতে আমি ঘুমিয়ে যাই। তখন আমার 106 ডিগ্রি জ্বরই ছিল, সারা রাত ছিল। সকালে উঠে হঠাৎ করে দেখি যে আমার একটুও জ্বর নেই, আই ওয়াজ ফিলিং ওয়েল। এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে জিনিসটা আসলেই রিয়েল ছিল, কারণ স্বপ্ন সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, কালার বোঝা যায় না। আর সিন্স আমার আপু আমার সাথে তখন কথা বলছিলেন এবং আমি আমার ফুল সেন্স ছিলাম, সো ঘটনাটা আসলেই সত্যি ছিল, এবং আমার চোখের সামনে হয়েছে জিনিসটা। এবং এই বাসায় এর আগে এরকম কোন ধরনের ঝামেলা কখনো হয়নি? না ভাই, এরকম আগে কখনো হয়নি এই বাসায়। ওকে, ফাইন। আমরা আপনি পরে থেকে কারোর সাথে ডিসকাস করেছিলেন বা জানতে চেয়েছিলেন যেটা কেন এরকম হলো? জি ভাই, বিষয়টা আমি আমাদের ফ্যামিলির একজন খুব সম্মানিত ব্যক্তি আছেন, পিক টাইপের, ওনার সাথে আমি শেয়ার করি। উনি বলেন যে দেখো, জিনিসটা আসলে আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ডিফাইন করতে পারি না, আমাদের চোখের সামনে আসে, ধরা পড়ে, কিন্তু কখনো কোনো হার্ম করে না। তোমার সামনেও এরকম কিছুই এসেছিল যেটা তোমাকে হার্ম করে নাই, হয়তো তোমাকে পছন্দ করেছে, বা তোমাকে সে ক্ষতি করতে চায়নি, বা অন্যভাবে হয়তো ক্ষতি করেছে, তুমি বুঝো নাই, কিন্তু জিনিসটা চলে গিয়েছে, এখন আর তোমার জিনিসটা নাই। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের এইখানে এই এলাকার একজন রয়েছেন এবং তিনি হচ্ছেন জ্যোৎস্না আক্তার বেবি, এবং তিনি আমাদেরকে বলবেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই এলাকার ঘটনা জানতে চেয়েছিলেন, তো আমি একটু শুনি যে এই এলাকা নিয়ে এত বদনাম আমরা শুনি, কি এই এলাকার ঝামেলাটা একটু যদি আমাদের বলতেন। আসলে মূলত এই এলাকাটা হলো গিয়ে একটা লো ল্যান্ড ছিল, একটা সময় পুরো এলাকাটা লাল জমি, যেটাকে বলা হয় বিলের জমি। এটা একটা সময় ঢাকার একটা বিলের সাইড ছিল, যেটা খিলগাঁও ফ্লাইওভারের পর থেকে আস্তে আস্তে ডেভেলপ করে এটা একবারে পিছনে চলে আসছে। আমার এই জায়গা 1964 সনে আমার শ্বশুর কিনছেন। আমরা ডেভেলপ করছি এটা 88-89 দিকে। আমি 89 মাটি টাটি ফেলে আমি 90-তে চলে আসছি, 26 বছর হবে প্রায়। তো আমি যখন এলাকাতে আসছি তখন এই এলাকার অবস্থা ছিল, যে রাস্তা দিয়ে আপনারা আসছেন 1 নম্বর বাড়িকোনা, এই রাস্তাটা ছিল দুইটা মানুষ
একটার পর একজন উঠলে যেমন 10 ফিট নিচে, এমন অবস্থা, ঝোপ, অন্ধকার, লাইট ছিল না। এবং ঝিলটা তৈরি হয়েছিল মূলত এটা মাটি কেটে ঢাকা যে স্টেডিয়ামটা, এই ঝিলের মাটিটা যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম করা হয়েছে ওখানেই ভরা হয়েছে। এবং কিন্তু এই এলাকা নিয়ে এত কথা শোনা যায় কেন? এই এলাকা কি তো মানে ঝামেলাগুলো কি ছিল? সাধারণত আমরা কি এটা কি দেখতে সবাই চাই জানি এখানে? যে বিল এরিয়াটাই ঝামেলাটা বেশি থাকে, মানে জিন অথবা আমরা ভূত বলতে যেটা আখ্যা দেই, সেটা কি এখানে আছে? এরা তখন থেকে ইভেন এখনো আছে। যেটা আমি প্রথমে অনুভব করি, এটা আপনার 2004-এ আমার ছোট ছেলে তখন 2 মাস বয়স। আমি সামাজিক কাজ করি এবং এলাকায় কোনো ঝামেলা হলে আমাকে বের হইতে হয়। অনেক সময় আমি একটু ছোটবেলা থেকে একটু সাহসী, যেহেতু আমি খুলনায় বড় হয়েছি মফস্বল শহরে গ্রামে, সে আমার ওই সাহসটা আছে। কেউ রাত্রে আওয়াজ হলে আমি বের হয়ে যাই, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কেউ বিপদে পড়লো কিনা। স্কুল লাইফ থেকে আমি ষষ্ঠ ছিল। তো একদিন আমি রাত্রে দেখি যে আমার মনে হলো তখন চতুর্দিকে পানি। আমাদের এই এলাকা ওই বন্যার সময় অথবা বর্ষা হলে জোয়ারের পানিটা চলে আসতো এদিকে টঙ্গী এরিয়াটা, পুরা এরিয়া মনে হতো যে আমাদের বাড়িগুলি নদীর মাঝখানে একটু একটু করে যে ঘরগুলো এমনই লাগতো। তো তখন আমরা চলাফেরা করতাম শাখো দিয়ে। শাখোটা ছিল আপনার একটা শাখো ক্রস করে, ডাবল না, ওখান থেকে। তো 4টা শাখোর মুখ যেখানে আসছে এই কর্নারের বাড়িটা ছিল আমার। আমি বের হয়ে আমার মনে হইলো যে 2টা ছেলে এবং একটা মেয়ে। আমি আমার বাসার গেট খুলে দেখছি যে 2টা ছেলে একটা মেয়ে কথাবার্তা গুম 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 চেঁচামেচি করতেছে। কিন্তু সিচুয়েশনটা মনে হইলো, হয়তো আমি ভাবছি যে হয়তো এটা গার্মেন্টস থেকে কাজ করে আসছে, এই মেয়েটাকে একটু ডিস্টার্ব করতেছে। কিন্তু আসলে বিষয়টা আমি পরে পরিষ্কার হলাম যে এটা ভুল। যেহেতু আমি ওইভাবে বিপদগ্রস্ত মানুষের হিসেবে বার হই, আমাকে ওইটা ইয়ে করে অবস্থার উপর আসলে ওখানে কেউ ছিল না। না, আসলে ওটা অন্য কিছু ছিল। আচ্ছা। আমি যখন ওদেরকে দেখলাম, আমি আমার দরজার থেকে ওরা যেখানে দাঁড়িয়েছিল এখানে আসার থেকে বেশি হলে আমার 3টা মিনিট সময় লাগছে। আমি জোরসে জোরসে চলে আসছি। আমি যত আসতেছি তত দেখছি ওরা ঝিলের দিকে যাচ্ছে, আওয়াজগুলি দূরে, যত যাচ্ছে আওয়াজগুলি দূরে যেতে যেতে এক পর্যন্ত আমি ওদের ওখানে গিয়ে আমি ডানে দেখলাম যে শাখো খালি, বামে খালি, সামনে খালি। আর আরেকটা তো আমি নিজেই দাঁড়ানো, বাসার থেকে যেটা সংযোগ ছিল। তখন আর আমি কাউকে পাই নাই। রাতটা ছিল তখন প্রায় 2টা, আর এটা এরকম 10-20 হবে। তখন আমার আম্মা আমাকে পিছন দিয়ে ডাক দিয়ে বললো, তুমি এত রাত্রে এখানে কেন? আমি বলছি, আম্মা মনে হইলো যে কারা জানি। আম্মা ওখানে অনেক কিছু দেখছে, উনি বলছে যে কারা, এটা তো তুমি বুঝতে পারছো, তুমি যেহেতু এগুলি করো তোমাকে ওইভাবে শব্দ করে বের হয়ে নিয়ে আসছে, বাচ্চা ছোট আর বের হয়েও না। পরে আমি চলে আসছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরো কিছু SMS এসছে, আমরা একটু SMS পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে SMS করেছেন সাগর গোরান থেকে, এবং আজকের এপিসোডটা নাইস হচ্ছে। আপনি তো এই এলাকার, আপনি তো বলবেনই, তবু আমাদের সিলেট থেকে লিখেছেন যে অনেকদিন পর ভূত FM শুনছেন তিনি। ওয়েলকাম ব্যাক। আমাদেরকে অন্তু দেবনাথ রাঙ্গামাটি থেকে SMS করেছেন এবং তিনি বলছেন তার কাছে 7-8টা ঘটনা আছে। আমাদের অ্যাড্রেস তো জানেনি, ভূত FM @refugee.fm, পাঠিয়ে দিন সেখানে। সাব্বির আমাদেরকে লিখেছেন খুলনা পাওয়ার হাউস থেকে, এবং খুলনা আসবেন কবে জানতে চেয়েছেন। খুলনা আসার পরিস্থিতি, খুলনা আসার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা ডেফিনেটলি সেখানে চলে যাবো, এবং আমরা যেতে চাই, অনেকদিন ধরে যেতে চাচ্ছি। একটু সবকিছু স্বাভাবিক হলে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। মেহেদি আমাদের শেরপুর থেকে লিখেছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে জাকিয়া রাবু SMS করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে বলছেন যে আমাদের ভয় লাগছে কিনা। আমার কাছে অবশ্যই এখনো পর্যন্ত ভয় লাগে, তবে এই বাসাটা গিয়ে খুব আজব লেগেছিল আমার কাছে। রাকিব আমাদের SMS করেছেন, আচ্ছা বাসায় যে আজব লেগেছে যে খাটটায় আমরা বসেছিলাম সেই খাটটা নাকি নড়ে, এই ব্যাপারটা বেশ ভয়ঙ্কর আর কি। আমাদেরকে রোমান্টিক SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সাব্বির পুঠিয়া রাজশাহী থেকে, এবং নিশির ডাকে ভয় লেগেছে তার, নিশির ডাকের যে ব্যাপারটা সেটা শুনে তার ভয় লেগেছে। ওকে, আমাদের শাওন লিখেছেন
যে গল্পগুলো ভালো লাগছে আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি ভূতের গলি থেকে পাপড়ি এবং ফুয়াদ, এবং ভালো কিছু আচ্ছা ফ্লেভার, আচ্ছা পুকুর আর ঝিল রিলেটেড পাতিল বা দিঘি বিষয় কিছু বলবেন? আচ্ছা, এখানে আমরা এখন এই পর্যন্ত এরকম কোনো কিছু পাইনি। সৃজন আমাদের SMS করেছেন, কবি জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন, আরো অনেকে SMS করছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বার। আমাদের এখানে আমাদের টিমের সাথে এসছেন আহমেদ বাবু, আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনবো। আপনি যে ঘটনাটা বলবেন সেটা কি? আচ্ছা, তার আগে শুনি যে কেমন লাগছে এখানে এসে আপনার কাছে। থ্যাংক ইউ ভাই, ভালো লাগছে, বেশ মানে ডিফারেন্ট টাইপের। কিন্তু আমরা বেশ আসলে সময় পাইনি, আমরা আসলে এসে পৌঁছেছি আপনি জ্যামে পড়েছিলেন, এমন সময় এসে পৌঁছছেন যে মানে খুব একটা কিছু খুব একটা দেখা হয়নি। তবে যখন নামলাম তখনই বেশ আপনার অন্ধকার লাগছে, মানুষজন খুব একটা এই স্ক্যাটার্ড মানুষ, আর মানে জায়গাটা সম্বন্ধে বেশ কিছু খুব আশেপাশে বাড়িঘর থাকলে জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা, হ্যাঁ স্ক্যাটার্ড অবস্থা, সেটাই। এবং মানে বেশ আপনার একটা ভৌতিক এনভায়রনমেন্ট। আরো যখন শুনলাম যে ঝিলের ব্যাপার, আমরা সবচেয়ে আমার আজব লেগেছে যে ঝিলটা নিয়ে এত কিছু শুনছি, সেই ঝিলটা তো অনেকটাই ভরাট করা হয়েছে, সেই ঝিলের ওপরে দাঁড়িয়ে ইনফ্যাক্ট আমরা কথা বলছি। হ্যাঁ, আমরা এখন সেই ঝিলের ওপরে আছি। সেটাই বললো যে এখানে নাকি ঝিল ছিল, বেশি দিন না, 3-4 বছর আগে কথা। সেটাই যাই হোক, আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোথাকার? এই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গ ওই এলাকার, এবং যিনি বলেছেন ঢাকায় থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, আমরা ঘটনা আচ্ছা, তো তখন যে বলেছে তার নামটা আমি ছদ্মনাম করে দিচ্ছি প্লিজ, মানে সে বলতে চায় না। আচ্ছা, ধরে নিলাম যে শিউলি নামে একজন এই কাহিনীটা আমাকে বলেছে। তো সে যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে তখন তার একজনের সাথে রিলেশন হয় আর কি। দে বিকাম গুড ফ্রেন্ড অ্যান্ড দেন দে বিকাম লাইক বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড, এবং বেশ কিছু সময় পারের পথে তাদের রিলেশনশিপ বেশ স্ট্রং হয় এবং তারা ফিল করে যে আমাদের বিয়ে করা দরকার। বাট ওদের বাসায় মেনে নেয় না জিনিসটা, বাসায় কাউরি মেনে নেয় না। তো ওরা যেটা করে আপনার বাসা থেকে পালিয়ে যায়, বাসায় পালিয়ে যায় মানে চলে যায় ওখান থেকে। তো চলে যাওয়ার মতো মানে তাদের মানে অ্যাফোর্ডেবিলিটি ছিল না যে ঢাকা শহরে সাস্টেইন করার মতো। তো যেটা হয় যে ওই ছেলের যে মামার বাড়ি ছিল সেটা উত্তরবঙ্গে একটা জায়গায়, সেখানে একটা বাসা, সেখানে মানে ওরা মুভ করে যায় আর কি। এবং মামার বাসাটা, যেটা মামা বিদেশে থাকেন এবং বাসাটা আপনার বেশ খালি অবস্থায় থাকে, এবং ওখানে কোনো অ্যাবান্ডেন্ট টাইপের আর কি, মানে কোনো কেয়ারটেকার নেই বাসায়, বাসাটা উঠতে হবে। তো যাক, বাগান বাড়ি টাইপের, গাছপালা আছে, তালা মারা থাকে, এবং কোন একজনের কাছে দায়িত্ব আছে সে বাসাটা সপ্তাহে একবার খুলে বা এরকম কিছু একটা। বাসার ভেতরে ওয়েল ফার্নিশড, ফার্নিচার টার্নিচার সব আছে। তো এরকম অবস্থায় ওই বাসাটা যে ওনার বুঝে নেয়, ওনার থাকার জন্য ব্যবস্থা করে। তো বেশ দিনের বেলা ওই ওর যে হাজবেন্ড ছিল সে বাইরে যায় কাজকর্ম আরো বিভিন্ন জিনিস খোঁজার জন্য বা তার প্রয়োজনে, ওই শিউলি বাসা থাকতো বেশিরভাগ সময়। তো একদিন দুপুরে, প্রথম দিকেই কিছুদিন পর দুপুরে, তো ঠিক ধরেন 11টা-12টা এরকম একটা সময় ও ছাদে ওঠে। তো ছাদটা ছিল গাছপালা, আশেপাশে বেশ গাছপালা ছিল, মানে ছায়া একটা বিশাল একটা ছায়াময় পরিবেশ হয়ে যায়। তো ছাদে ঘুরতে ঘুরতে সে ফিল করে যে মনে হচ্ছে তার পেছনে কেউ হাঁটছে। তো ফার্স্ট টাইম ফিল করে, যেহেতু সে শহরে মানুষ হচ্ছে, অতটা মানে আপনার ভয় পায় না সহজে জিনিসপত্র, বাসায় কিন্তু সম্পূর্ণ একা থাকার কথা। তো ফিল করে হয়তো এই গ্রামের কোনো মানুষ বা কেউ তার সাথে এসছে। তো পেছন ফিরে দেখে কেউ নাই, বেশ ফাঁকা। তো স্পষ্ট বোধ করে যে ওর পিছনে কেউ হাঁটছিল, মানে কেউ একজন হাঁটছিল। তো যাক, সে আস্তে আস্তে করে কি ছাদ থেকে নেমে চলে আসে বাসার ভেতরে। তো আসার পরে সে আবার শুনতে পায় যে ছাদের ওখানে কথা বলছে কে জানি, মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, ফিস 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 শব্দ হয়। তো যাক, তখন ওর কাছে একটু অস্বস্তি লাগে এবং ব্যাপারটা সে তার হাজবেন্ডকে বলে আসলে। হাজবেন্ড বলে ইটস ওকে, এটা তোমার মনের ভুল, বা অন্য আশেপাশে কেউ কথা বলছিল, এইসব শব্দ তুমি শুনছো। তো থাকতো ওখানে। তোর যতক্ষণ সে আর তার হাজবেন্ডের বাসা থাকতো তেমন কিছু আর কি ওখানে এক্সপিরিয়েন্স করতো না, যেটা মানে ওদের এক্সপিরিয়েন্স হতো না। এই ধরনের কথাবার্তা বা চলাফেরার শব্দগুলো সে পেতো যখন সে একলা থাকতো এখানে। তো এবং ওর মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করে দেয় থাকতে থাকতে। যেমন সে কিছু মানে অ্যাবনর্মাল অ্যাক্ট করে, অকারণে হাসাহাসি করে, তারপর দেখা যাচ্ছে ব্যবহারেও একটা আচার আচরণে চেঞ্জ চলে পরিবর্তন আসে, যেটা নাকি ওর হাজবেন্ড ধরতে পারে। তো ওর হাজবেন্ড মনে করে যেহেতু ফ্যামিলি থেকে সবকিছু থেকে দূরে, তার মধ্যে একটা মানে ডিফারেন্স তৈরি হয়েছে, তার বিহেভিয়ারাল ডিফারেন্স, হ্যাঁ, যেটা নাকি তার পার্সোনালিটিটা ডিফারেন্ট হয়ে গেছে এরকম ভাবে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা, যে
ওর হাজবেন্ড যেটা ফাইন্ড আউট করে যে ও রাতের বেলা একদিন দেখে যে মানে সে বিছানায় নাই আর কি, বিছানায় নাই। তো হাজবেন্ড তাকে খোঁজে আর কি। তো খুঁজতে খুঁজতে যেটা যায়, যে দেখে যে তার ওয়াইফ আপনার ডাইনিং স্পেস, মানে যেখানে ডাইনিং স্পেস মানে একটা খাওয়ার ঘর ছিল সেখানে, তো সেটার পাশে বসে বসে সে আপনার চাল, যে কাঁচা চাল সেটা খাচ্ছে, মানে নর্মাল চাল, ভাত না সেটা। তো ওর গায়ের সামনে যে বলে, কি তুমি কি করতেছো এখানে? দেখে চাল হাতের মুঠে খাচ্ছে। তো তাকে ধাক্কা দেয়, তখন দেখতে ঘোর ভাঙে, মানে সে ঘোরের মধ্যে ওখানে বসে বসে চাল খাচ্ছে কটমট কটমট করে। তো হাজবেন্ডের কাছে ব্যাপারটা খুব অড লাগে যে এরকম আচরণ কেন করছে। তো এরকম পরবর্তীতে কয়েকবারই রিপিটেডলি এরকম হতে থাকে। তার আচরণ বিভিন্ন কিছু, ঘুমের ঘরে হাঁটে, ঘরে এদিকে যায় ওদিকে যায়। হাজবেন্ড বেশ চিন্তিত হয়ে যায় যে ওর মধ্যে চেঞ্জ গুলো কেন আসতেছে। তো একদিনকার কথা, যেদিন মানে হাজবেন্ড বেশ বেশ মানে ওয়ারিড হয়ে যায় যে দুজন ঘুমিয়েছিল, হঠাৎ করে সে দেখে যে তার যে বারান্দা সেটার মধ্যে সে শোনে ফিস ফিস শব্দ, ওনাকে কথা বলতেছে। তারপর সে দেখে একটা ছায়ার মতো অন্ধকারের মধ্যে, মানে বেশ আপনার বোঝা যাচ্ছে গাঢ় অন্ধকার। আসল ভাই এরকম জিনিস আমিও দেখেছি, আপনাকে আমি বলেছি অতীতে। হ্যাঁ, মানে এই জন্য ওনার বর্ণনা আমি আরো রিলেট করতে পারতেছি যে আপনার অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার। রাইট, আমরা এটা নিয়ে বেশ কয়েকবার হ্যাঁ, কথা এবং বলেছি। আমার নিজের চোখে এই জিনিস দেখা উচিত। তো এরকম একটা জিনিস দরজা থেকে ঢুকলো, ঠিক মানুষের একটা শেপ, বেশ লম্বা একটা ছায়া হেঁটে হেঁটে আসতো তার ওয়াইফের পাশে এসে, মনে হলো যে তার ওয়াইফের উপর শুয়ে পড়লো এবং মিলিয়ে গেল ছায়াটা, এবং ওনার তখন শরীরে কাটা ধরে যায়, মানে হি এবং সে দেখে যে একটু পরে তার ওয়াইফ ওই যে খুব ঘুমের মধ্যে হাসতেছে। ঘুমের মধ্যে সে হাসতেছে, ফার্স্টে তার হাসিটা হালকা, তারপর খিলখিল করে হাসে, খিলখিল করে আসে। তো উনি বেশ হয়ে যায়, উনি ওয়াইফকে ধাক্কা দেয়। তো ওয়াইফ ওনার সাথে কথা বলে, বাট কথাটা ডিফারেন্ট, কোনো আগা কথা নেই, কথার এলোমেলো কথাবার্তা বলে। তো উনি ভয় আর তাকে বিরক্ত করে না, শক্ত ভাই ওয়াইফকে জিজ্ঞেস করে তুমি এরকম করছো? ওয়াইফ বলে না আমি করি। এবং এইবার উনি ওয়ারিড হয়ে যেটা করে, উনি যায় যে বাসাটার দায়িত্ব আগে ছিল, মানে বাসাটা হালকা দেখাশোনা করতো, তার সাথে কথা বলে যে ভাই এই বাসাটা কি সমস্যা আছে? সে বলে যে না, আসলে আপনার চাচা বা মামা যিনি ছিলেন আর কি, তিনি এই বাসাটা কিনছিলেন, এখানকার একজন পুরনো হিন্দু জমিদার ছিলেন, মানে জমিদার টাইপের একজন লোক ছিলেন, তার বাড়ি। পরবর্তীতে ওনার কাছে বিক্রি করে উনি ভারতে চলে যায়। এবং আসলে মানে আপনার মামা উনি তো বেশি দিন এবার আসতেন না, উনি জাস্ট একটা মানে গ্রামের অঞ্চলে একটা প্রতিপত্তি রাখার জন্য করছিলেন। এবং এখানে এই বাসার সাথে একটু দূরে এখানে কিন্তু মন্দিরও আছে, আচ্ছা। এবং উনি কখনো কিন্তু সেখানেও যান নাই, ওটা টেক কেয়ারও করেন নাই, কিছু করেন নাই। তো অনেক কিছু অ্যাবান্ডেন্ট রাখলে সেখানে অনেক কিছু হয়। তো হইতে পারে ভাই আপনি যেটা করেন, আপনি দোয়া টালা পড়েন বা আপনি কোন একটা হুজুর আনেন বাড়ি মিলাপ। ওই লোক আবার ওই বিশ্বাসী টাইপের ছিল না ছেলেটা, আর ওর হাজবেন্ড যেটা, সে এগুলা আমলে নেয় না। এনিওয়ে, তার ওয়াইফের পাগলামিও যেরকম বাড়ে বিভিন্ন রকমের, এবং সে একদিন দুপুরে তার ওয়াইফকে বাসায় পায় না, খুঁজতে 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 যায়, এবং যে দেখে ঠিকই ওই বাসার পাশ দিয়ে ওই আপনার বাগানের মতো পুকুর আছে, ওটার পাড় দিয়ে হেঁটে হেঁটে যায়, ঠিকই দেখে যে ছোট চাতালের মতো ছিল, সেখানে মন্দির আছে, সেই মন্দিরের কাছে তার ওয়াইফ আছে সিঁড়ির মধ্যে আচ্ছা। দুই পা দিয়ে বসে আছে। তো ওয়াইফকে উঠতে যায়, ওয়াইফ উঠে না, তার সাথে ওলট পালট কথা বলে, এবং এক সময় তার ওই হুঁশ ফেরে। তুমি কিভাবে আসছো জিজ্ঞেস করে, তখন তো ওয়াইফ বলে যে আমার কাছে কিছু অস্বস্তি লাগে, আমার মনে হয় যে আমাকে কে ডাকলো, আমি ফলো করে করেছি। কে ডাকলো তোমাকে? মনে হয় একটা মহিলা ডাকলো, আমি ফলো করে করে এখানে আসছি, এরপর আমার কিছু খেয়াল নেই। এই পর্যায়ে ওনার ভয় বেশি লাগে। উনি ওই ওই ওর ওয়াইফের মানে যে কাহিনীটা বলতে যার নাম বললাম, ধরেন শিউলি, শিউলির বড় বোনকে ফোন করে বুঝিয়ে বলে যে আমাদের এই সমস্যা, এই আমরা এখানে আসি এখানে, তো প্লিজ আপনি পারলে কিছু করেন, আপনার বোনকে নিয়ে আমি একটু সমস্যা আছে। তো শিউলির বোন চলে আসে ওখানে ঠিকানা নিয়ে। আসার পরে সে বলে যে দেখেন আমার বোনের সমস্যা, আপনি অবিশ্বাসী মানুষ, বাট আমি বিশ্বাস করি সম্ভবত তাকে কোন একটা খারাপ কিছু করছে, পজেস করছে। তো সে মানতেই রাজি না, সে বলে আমি এগুলো করবো না, আমি দরকার ঢাকায় যাবো, আমি কোনো চিকিৎসা করবো। তো বলে যে আপনি শুনেন, আপনি আমার মতো ডিসিশন নেন, কিন্তু আমার বোন, আপনারা অলরেডি অপরাধ করছেন, বাসায় কিছু না বলে চলে আসছেন। তো এনিওয়ে, তারপর যেটা শুনে যে ওনারা ঢাকার থেকেই এক হুজুরকে নিয়ে আসে এখানে এসে হুজুর দেখে বলছে যে সে পজেস্ট, এবং পজেস্ট মানে ওই যে ওই মন্দিরে আশেপাশে কোন একটা মানে খুব এল্ডার জিন থাকতো, এবং এই বাসায়ও সে তার চলাফেরা ছিল অনেক আগের থেকে, এবং সে এই মানে এখানে করতে হতো। এখানে আসাতে তারা হয়েছে, মানে আপনার ডিস্টার্ব হয়েছে, এবং দ্যাট জিন ফলেন ফর ইউর ওয়াইফ, এবং সে তাকে মানে আপনার পজেস্ট করছে। তো যেটা হয় তারপরে সে বলে যে এখানে থেকে কোনো মতো রিচুয়াল করা সম্ভব না,
আমার জন্য এই জিনিসটা কঠিন হবে, তো অনেক রিকোয়েস্ট করে যে আপনি এখানেই করেন, কারণ এভাবে নিয়ে যাওয়া সম্ভব না। বলে আপনি এইভাবে নিতেও পারবেন না, আপনাকে বিভিন্ন হার্ড টাইম দিবে, সমস্যা দিবে। তো যাক, ওখানে উনি রিচুয়াল করে, ওই মানে আপনার সেই মেয়েকে আপনার বেঁধে টেঁধে এরকম রিচুয়াল মানে দোয়া টোয়া পড়ে এবং বিভিন্ন কিছু করে। তো এই পর্যায়ে দেখে যে ওই যে মৌলানা সাহেব, ওনার খুব কষ্ট হয়, ওনার আপনার ওই হাঁটার সময় ওনাদের একটা পা বেঁকে মানে বাঁকা করে দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র। যাই হোক, পরে অনেক ইসের পরে ওখান থেকে ওনার ছাড়ানো হয়, কিন্তু ওই জিনিসটা তাকে বলে যে এখানে থাকা যাবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই জিন তাকে বলে তোমায় চলে যেতে হবে। তো মৌলানা সাহেব বলে আমি তো এখান থেকে যাব না, সেও যাবে না, তুমি যেহেতু এখানে আসছো, তুমি তাকে পজেস করছো এবং এটা নিয়ম নেই। আমাদের ওই যিনি হুজুর ছিলেন তিনি এরকম কথা বলছিলেন যে তোমাদের মধ্যে রিলিজনেরও মিল নাই এবং তুমি আরেকটা ডিমেনশনের মানুষ, মানে ডিমেনশনের জীব, এও আরেকটা ডিমেনশনের জীব, তোমাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। ইট ইজ প্রোহাবিটেড, রিলিজিয়াসলি অলসো প্রোহাবিটেড, নিষেধ আছে, একজন একজনের সাথে করা যায় না। যদি যেটা করে সেটা মানে গুনার কাজ এবং ইট উইল বি পানিশড। এর কিছু প্রসিজার এমনিও আছে এরকম। যাক, এই ধরনের কিছু ইটি করে তাকে মোটামুটি সুস্থ করে তোলা হয়। করা হয় এবং আলটিমেটলি তারা ঢাকায় ফিরে আসে। কিন্তু ওই যে শিউলি যার নাম বললাম, সে বলে এখনো সে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে। আচ্ছা। সে যেটা বলে যে সে দেখতো তার হাজবেন্ডকে সব সে বলেনি, হুম। সে খুব রূপবান একটা ছেলেকে দেখতো, খুব হ্যান্ডসাম একটা ছেলেকে দেখতো, এবং সে নাকি এখনো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার আশেপাশে সে ছেলেটাকে দেখে। হুম। মানে তার কাছে খুব একটা আসে না, বাট সে দেখে ছেলেটাকে। আচ্ছা, তো এটাই ছিল কাহিনী। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের লিখেছেন মন ভালো না, লিখেছেন আমি কলকাতা থেকে শুনছি, অনেক ভালো লাগছে আমাদেরকে। মল্লিক লিখেছেন যে হাই আমাদেরকে, এছাড়াও হ্যালো বলেছেন বিভু দাস, এছাড়া শোয়েব মজুমদার আমাদের লিখেছেন, এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে। মেহেদী হাসান আহাদ লিখেছেন যে আজকে তিনি এখনো পর্যন্ত খুব একটা ভয় পাননি, বাট তিনি শুনছেন আমাদেরকে। স্পার্ক টিউন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমি ভূত এফএম সাথে ছিলাম, থাকবো এবং আছি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে, এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট করেছেন যে আচ্ছা লাস্টের স্টোরিটা তার কাছে বেশি ভালো, অনেক বেশি ভালো লেগেছে, লিখেছেন নীরব আমাদেরকে ফেসবুকে। আই লাভ ভূত এফএম লিখেছেন রিশাদ খান, এছাড়াও আমাদেরকে লিখেছেন যে গল্পটা অনেক অদ্ভুত লাগছে, রোহান লিখেছেন আমাদেরকে। মেহেদী হাসান নীরব আবারও এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শোয়েব মজুমদার কমেন্ট করেছেন, জনি খান আমাদের লিখেছেন, এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। সাইফুল ইসলাম ভালো লাগছে, ভালো লাগছে যাদের কাছে আমি শুধু নামগুলো একটু বলে দিচ্ছি যেহেতু সময় কম থাকে আমাদের সব সময়। রহমান অরণ্য আমাদের এখানে কমেন্ট করেছেন, এখানে আশরাফুল ইসলাম ফারহাদ, এছাড়াও দেখতে পাচ্ছি খোকন, ইশতিয়াক হোসেন সৈকত, এছাড়াও দেখতে পাচ্ছি নাইম হাসান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে এসএমএস করেছেন অনেকে, এবং আমি দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন যারা, তাদের মধ্যে আছেন আজাদ, ঢাকা থেকে এসএমএস করেছেন তিনি, এবং আমাদেরকে সেজান এসএমএস করেছেন এবং তিনি প্রশংসা করেছেন আমাদের ভূত এফএম অনেক। এমডি সানি আমাদের এখানে এসএমএস করেছেন সুইট, এছাড়াও আমাদের থিহাম এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন সুমন জ্যাকসন, এছাড়াও ধ্রুবতা আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর একটু ভয়ঙ্কর হলে ভালো হয়, তিনি তাই বলেছেন আমাদেরকে। এছাড়াও নুহাস কমেন্ট করেছেন, রিয়াদ আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি চিটাগং থেকে, তাসফিয়া আমাদের এখানে এসএমএস করেছেন, এছাড়াও তিনি ময়মনসিং থেকে এসএমএস করেছেন, সৃজন আমাদের এখানে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাদিক সিলেট থেকে, এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে চলে যান বা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের এসএমএস করতে চাইলে, আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radiofuርቲ.fm। আমাদের ফেসবুকের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti। আমরা চলে যাব আমাদের কাজী ভাইয়ের কাছে এবং আমরা তার কাছে একটা ঘটনা শুনবো এবং আশা করছি আমাদের আরো একজন অতিথি এবং আমরা শুনবো তার ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কাজী ভাই, আপনার বাসা কোথায় একটু যদি আমাদের বলতেন। জি। আমার অফিস হচ্ছে বসুন্ধরা শীতলাকে। আমি সপ্তাহে 3 দিন সাইকেলে বাসা থেকে আসি, আর সাইকেলে আসি আর সাইকেলে ফিরে যাই। তো ওদিন অফিসে একটু কাজ বেশি ছিল, রাত প্রায় 9:30 বেজে গেছিল। সাইকেলটা অফিসে রেখে যাওয়া সম্ভব ছিল না, এই জন্য ভাবলাম সাইকেল নিয়ে ফিরি যত রাতি হোক। তো আমার যাওয়ার সময় রেডিসন থেকে আমি 2টা ফ্লাইওভার, কুড়িলে একটা ফ্লাইওভার আছে, ক্যান্টনমেন্টের উপর আরেকটা ফ্লাইওভার, 2টা ফ্লাইওভার উপর দিয়ে সাইকেল চালিয়ে যাই। তো
রেডিসনের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা, ক্যান্টনমেন্টের ফ্লাইওভার, ওটা ওঠার সময় দেখি ফ্লাইওভারে অনেক আলো, দুই সাইডে অনেক ফ্লাড লাইট। এই জন্য আমি সাইডটার যে টর্চটা, ওটা চার্জ কম ছিল, আমি টর্চটা অফ করে দিয়ে ফ্লাইওভারে ওঠা শুরু করলাম। আস্তে আস্তে উঠছি, মাঝামাঝি ফ্লাইওভারে যখন মাঝখানে গিয়েছি, এ সময় হঠাৎ করে আবিষ্কার করলাম যে গোটা ফ্লাইওভারে কোনো লাইট নেই। আর ফ্লাইওভারে কোনো লাইট নেই? না, আচ্ছা, ফ্লাইওভারে কোনো লাইট নেই। কয়টা হবে তখন? তখন তো মোটামুটি কয়টা বাজে? তখন 10টা আচ্ছা, রাত। এই সময় লাইট না থাকাটা খুব অস্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, তারপরে? আমি তখন তাড়াতাড়ি লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম সাইকেলের। এ সময় পিছনেও কোনো গাড়ি আসছে না, যে সামনে যে তার লাইটও আমি দেখবো। আবার ফ্লাইওভার উল্টা পাশ দিয়ে শাঁ করে গাড়ি আসছে আর একটা লেন দিয়ে। ওই সময় হঠাৎ করে দেখলাম ফ্লাইওভারের মাঝখানে আমার একটু সামনে অনেকগুলো বাচ্চা ছেলে, মানে হাইট গুলো মানে কিশোর টাইপের, হাইট গুলো বেশি না। এটা ফ্লাইওভারের উপরে? হ্যাঁ, ফ্লাইওভারের মাঝামাঝি তারা বসে আছে। আমার স্পিড একেবারে খারাপ ছিল না। আমি ভাবছি যে কি ব্যাপার, এরা এই রাস্তার মাঝখানে বসে আছে কেন? কত বছরের বাচ্চা হবে তাও? 8, 7, 9 বছরের অনেকগুলো বাচ্চা আচ্ছা, ফ্লাইওভারের ঠিক মাঝখানে বসে। তা আমি একটু অবাক হলাম, এরা এখানে এত আনসেফ এই অবস্থায় বসে আছে কেন এরা? আমি ওদের ক্রস করব তার আগে পিছন থেকে একটা গাড়ি চলে আসলো এবং সেটা আলো দেখলাম যে আমি ওদের চাপা দিয়ে চলে গেল গাড়িটা। আমি একটু অবাক হলাম যে আল্লাহ, এ তো চাপা দিয়ে চলে গেল গাড়িটা। পিছনে ফিরে দেখলাম যে কিছুই নাই। তখন আমি যা বুঝলাম, আমি সাইকেলের গিয়ার গুলো বাড়িয়ে যত তাড়াতাড়ি পারি জাস্ট কোনো দিকে না থাকিয়ে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যে তারপরে বাসার সবাইকে বললাম, ওনারাও বললেন যে এরকম ঘটনা ওনারা শুনেছেন কেউ কেউ, বা আশেপাশের কলিগদের পরে বললেও তারা বললো যে এরকম। হ্যাঁ, ওই এলাকায় তো অনেক ঘটনা আছে। আমি আপনাকে বলি যে আপনি যখন দেখেছিলেন, আপনার কাছে কি সবকিছু একদম খুব স্বাভাবিকই মনে হচ্ছিল? যে মানে লাইট তো ছিল না আপনি বললেন, বাট আপনার কাছে মনে হচ্ছিল যে কিন্তু ওই একটা মানুষের যদি পিছন দিক থেকে একটা জটলার পিছন থেকে যদি লাইট আসে, ওই সাইড থেকে যে গাড়িগুলো আসছিল সেই লাইট আমি দেখছি যে ওখানে কিছু লোকজন বসে আছে এবং তারা খুব স্বাভাবিক মানুষের মতো, তাদের মধ্যে কোনো অস্বাভাবিক মানুষের মনে হয়েছিল এবং গাড়িটারি সবকিছু যাচ্ছে রেগুলার, সবকিছু মানে সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র যখন দেখলেন যে গাড়িগুলো চাপা দিয়ে চলে যাবার পরে কোনো কিছু ঘটলো না, তখন আপনার ঘটনাটা লাগে। দেখেই আমি বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে। আমি আর স্টে করে নিয়ে চলে আসছি। এটা কি আপনার জীবনে প্রথমবারের মতো এবং শেষবারের মতো ভয় পাওয়া এক্সপিরিয়েন্স আছে? সেটা সেটা কি ঢাকাতে না, সেটা খুলনাতে। আমি সেগুলো এখন বলতে যাচ্ছি না, ভয় লাগবে আমার। আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা তার মানে আরেকটু সময় লাগবে, আমরা পরে আবার আপনার কাছে ফিরে আসবো, কোনো সমস্যা নেই। আমরা চলে যাই একটু আরেকজন আমাদের অতিথি আছেন ডেরিক ভাই, আমরা তার কাছে একটু যাচ্ছি। এবং আপনি প্লিজ যদি বলতেন যে আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি ঢাকায় উত্তরায় থাকি। উত্তরায় থাকেন, আচ্ছা। তো মানে মোটামুটি ওই রাস্তাটা তো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, একটু যদি বলতেন আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সে কথা যদি একটু বলতেন আমাদেরকে। আমার ঘটনা ঠিক এই ঢাকার উত্তরের সেই রাস্তায় না। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আসলে আমি শোনা শ্রীলঙ্কার আমার কিছু ফ্রেন্ডের কাছ থেকে। আচ্ছা, তো এটা আসলে সুনামি এফেক্টেড যে এরিয়াটা আছে, ওই এরিয়াতে আসলে এত মানুষ মারা গেছে যে ওখানে মানে অনেক গল্প আছে এরকম, যে ওই রাতের বেলা ওই টাইমে আসলে বিচের আশেপাশে কেউ যায় না। তো যেই গল্পটা আমি শুনছিলাম যে এখানে একটা লোক ছিল, তার বাচ্চাকে নিয়ে একটি ব্রিজ ক্রস করছিল। তো এই ব্রিজটা ক্রস করার সময়, এই ব্রিজটা আসলে আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো একটা ছোট চিকন মাথা ছিল, যে মাথা আর পাশে একটা রেলিং ছিল, রেলিংটা ধরে লোকটা তার বাচ্চাকে কোলে নিয়ে সে পার হচ্ছিল। ঠিক পার হওয়ার সময় সে মানে দেখতে পারলো যে বাচ্চাটা একটু নড়াচড়া করতেছে। তো নড়াচড়া করার সময় সে বাচ্চাটাকে ঘাড়ের কাছে টাইট করে ধরে তারপর আবার পার হওয়া শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চাটা আবার নড়াচড়া করতেছে, আর এমন ভাবে নড়াচড়া, ভঙ্গিটা এমন যে যখন বাচ্চারা কারো কোলে যেতে চায় তখন 2 হাত যেভাবে বাড়িয়ে দেয়, ঠিক ওভাবে ঘাড়ের কাছ থেকে পিছনে হাতটা বাড়িয়ে দিচ্ছিল। লোকটা ওইটা ফিল করার পরে, যেহেতু ব্যালেন্সের জন্য এই ছোটখাটো ভঙ্গি অনেক ইয়েতে পড়ে, সে ওই জিনিসটা ফিল করার পরে সে পিছনে তাকায় দেখে যে ওইখানে একটা মহিলাকে দেখতে পেয়েছিল, যে মহিলাটা বেশে বেশে লোকটার পিছনে আসতেছে, আর ওনারও হাতটা ওই মহিলারও হাতটা বাড়ানো, ওই বাচ্চাটাকে কোলে নিতে যাচ্ছে। তো এই লোকটা ওইটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, পেয়ে সামনের দিক তাকায়, তাড়াহুড়ো করে ব্রিজটা ক্রস করে যখন পিছনে তাকায় দেখে যে এমন কোনো মহিলা আসলে পিছনে নাই, কেউই নাই আসলে ওখানে। আসলে এই ব্যাপারটা আসলে যেটা বোঝা যায় যে এখানকার এই মিথটা যেটা, এটা আসলে মারা যাওয়ার পরে আমরা সবাই ভাবি যে হয়তো আমরা কেউ কাউকে চিনবো না,
হুম হুম। কিন্তু অনেকটা হতে পারে যে একটা বাচ্চা তার মায়ের হচ্ছে ভালোবাসা এমনই গভীর যে ইভেন মৃত্যুর পরেও হয়তো রয়ে যায় কিছু, হুম হুম হুম। যে যেহেতু এই দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে, সে হয়তো হচ্ছে তার বাচ্চাকে অনেক মিস করে, সেই জন্য হয়তো হয়তো হচ্ছে ফিরে এসেছে এরকম বাচ্চাদেরকে কিছু একটা। দেখে সেরকম হচ্ছে নিতে চায় সেরকম। আচ্ছা, এটা এটা কোন এলাকার ঘটনা বলেন? এটা হচ্ছে সুনামিতে, এই সুনামির পরে হচ্ছে শ্রীলঙ্কার নর্দার্ন এরিয়া। আচ্ছা, বন্যার কাছে তার মানে এরকম কাছাকাছি একটা সুনামি নিয়ে এক ঘটনা আছে। আমরা বন্যার কাছে একটু যাই এবং সেই ঘটনাটা একটু শুনে আসি। বন্যা এসছেন বন্ধু গ্যারাজ থেকে, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ থেকে তিনি এসছেন এবং তার ঘটনাটা প্রায় কাছাকাছি। আমরা তার কাছে তার ঘটনাটা শুনবো। আপনার বাসাটা কোথায় একটু প্লিজ যদি বলতেন আগে। আমি মিরপুর 10-এ থাকি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। কোথায় ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম সুনামির পর পর ওই সময়টাই। তো ইন্ডিয়াতে একটা এরিয়া, সিটি থেকে একটু বাইরে, ওই জায়গাটা গ্রামের মতো কিছুটা। হুম হুম। তো সেখানে সুনামির পরে আমি আমার এটা অনেকে বুঝতে পারবেন না কোন জায়গায় পড়ছে, ইন্ডিয়ার কোন স্টেটে একটু যদি বলতেন আমাদেরকে। ইন্ডিয়াতে অ্যাঙ্গাসের জায়গাটা নাম অ্যাঙ্গাস। অ্যাঙ্গাস, আচ্ছা কোন স্টেট আপনি মনে হয় বলতে পারবেন না। আচ্ছা ওকে আর ছোটবেলায় গিয়েছিলাম। আচ্ছা ওকে। তো সেটা শহর থেকে একটু দূরে গ্রাম এরিয়াতে। তো সেখানে আমার এক আত্মীয় থাকে। তো সেখানে যে একজন মেয়ে কাজ করতো, তো সেই মেয়েটা ছিল সাউথ ইন্ডিয়ান। রাইট। তো সে সুনামিতে মারা যায়। সুনামিতে মারা যায়। তো মারা যায় সাউথ ইন্ডিয়ান যে মেয়ে সেই মানে যিনি কাজ করতেন তার কে মারা যায়? সেই মেয়েটা কাজ করতো, সেই মারা যায়। মারা যায়। আচ্ছা আচ্ছা ওকে ফাইন ওকে। সেই মারা যায়। তো আমরা যখন গিয়েছিলাম রাতের বেলা ঘুমাচ্ছিলাম, তো একদিন 2টা কি 2:30টার দিকে ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে উঠলাম, ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তো তখন উঠে দেখলাম যে সামনে মাঠের মতো জায়গা, গেটের ভিতরেই কিন্তু ঘরের সামনেই মাঠের মতো জায়গা। তো সেই জায়গাটা মনে হলো যে ছায়ার মতো কিছু দেখলাম আর সাউন্ড শুনলাম, কিন্তু আমি সেদিন রাতে আর কিছু দেখিনি বা হয়নি। পরের দিন আমরা যখন উঠি তখন ওই জায়গাটা যখন দেখলাম যে লাল রঙের শাড়ি পরা, কিন্তু ওরকম ক্লিয়ারও না, একদম মানে ঝাপসা, কিন্তু এভাবে বসেছিল। আচ্ছা, ওখানে বসেছিল। তো আমি যখন মানে ওভাবে না দেখার ভান করে, তো রাতের বেলা আমি ছোট অনেক, তো না দেখার ভান করে আমি চলে আসি। আচ্ছা, আবার আরেক মানে শুধু দেখেছিলাম ঝাপসা, কিন্তু পরের দিন যখন আমি আবার রাতে উঠি তখন দেখেছিলাম মানে তার ফেসটা দেখা গিয়েছিল। ওই ঝাপসাই, ক্লিয়ার না, কিন্তু তার চোখে এক চোখ ছিল, মানে তার বিধ্বস্ত একদম চোখটা হয়ে গিয়েছিল, ঝাপসা। আপনি নিজে চোখে দেখেছেন? হ্যাঁ, আমি ছোট, কিন্তু মানে আমি সামনে দেখছি যে এরকম ঝাপসা, কিন্তু বসে আছে মাঠের মধ্যে, এবং সে মশলা গুঁড়া করার যে মরিচ, এবং সে ওইভাবেই গেট আপ দেওয়া। এই মেয়েটা কি জীবিত অবস্থায় আপনি কোনোদিন দেখেছিলেন নাকি ওইটাই প্রথম দেখা? না, আমি ওখানে গিয়েছিলাম তখন শুনেছিলাম যে এটা কাজ করতো, কারণ ওই জায়গাটা আমি ওই ফার্স্ট যাই। ওই ফার্স্ট যে প্রথমেই জানা একদম, এর আগে কোনদিন এর আগে ওখানে যাইনি। সেই মেয়েটা কাজ করতো, সুনামিতে মারা যায়। তো এরপরে আমি গিয়েছিলাম ওখানে। তো ওরকম চোখটা ওভাবে মানে নষ্ট হয়ে গেলে যা যেরকম ওরকম ফেসটা, তো ওরকম খুবই ভয়ঙ্কর লাগার কথা। হ্যাঁ, এবং আমি যে চিৎকার করব সেই রকম পরিস্থিতিও মানে এত ভয় পেয়ে গেছি। হ্যাঁ, যারা শুনছেন তারা একটু কল্পনা করবেন, মেয়েটার মুখ আরো ভালো লাগবে। আমি যে চিৎকার করব আমি সেটাও আমি করতে পারিনি। তো চিৎকার করার মতো অবস্থা আমি বুঝতে পারছিলাম না যে চিৎকার করব। তো আমি সেটা দেখে তারপরে আমি চলে যাই। আর পরের দিন আমরা ওই জায়গা থেকে চলে আসি। ওইটাই শেষ রাত ছিল থাকাটা। তো এরপর আমি শুনি যে সেখানে আমার যে আত্মীয়রা থাকতেন তারা ওখান থেকে চলে আসে, তো ওখানে আর থাকেন না। মানে এই বিষয়টা অনেকেই মানে এরকম ওই সময়টা অনেকেই আশেপাশে ওই এরিয়াটাতে এরকম অনেকেই নাকি আমি শুনেছিলাম যে দেখতো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমাদের বেশি আওয়াজ করার কথা বা বেশি চিৎকার করার কথা, আমি এই ঘটনাগুলো শোনার পরে যখন মানে বিভিন্ন সময় শুনি, তখন মনে হয় যে যখন আওয়াজ করার কথা বা চেঁচানোর কথা সেই সময়টা আমরা পারি না, কিন্তু আমরা অনেক সময় অনেক অকারণেই অনেক সময় গলার আওয়াজ বেশি করি। বাট যখন প্রয়োজন হয় তখন হাজার চেষ্টা করলেও ঠিক ওই সময় আমরা একদম গুলিয়ে ফেলি, আমাদের আর মনে থাকে না। কাউকে যখন সাহায্যের জন্য ডাকা দরকার, সেটাই প্যারানর্মাল কোনো ঘটনাতেই ঘটুক
উঠুক বা কোনো বিপদের কারণেই ঘটুক না কেন, ওই সময় আমাদের মাথায় এটা থাকে না। আমাদেরকে অনেকে SMS করেছেন, দেখতে পাচ্ছি ইকবাল আমাদের SMS করেছেন সেকেন্ড গেট চিটগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুন, এবং আমাদেরকে সাকিব SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে তার বাংলাদেশ হেরে যাওয়ায় তার খারাপ লাগছিল, এখন কিন্তু ভূত ফেসে সেট হয়ে গেছেন। আলামিন বিশ্বাস আমাদের SMS করেছেন এবং তার কাছে ভালো লাগছে। আমাদেরকে আইসা SMS করেছেন, তৌফিক হাসান আমাদের খুলনা থেকে SMS করেছেন আমাদের SM আবরার, এছাড়াও পুনম আমাদের SMS করেছেন, নাজ ধানমন্ডি থেকে আমাদের SMS করেছেন, অনেক ভয় পাচ্ছেন তিনি। আমাদেরকে জিনিয়া এছাড়াও SMS করেছেন আমাদেরকে শুভ্র সিলেট থেকে, আর এম রাকিব আমাদের SMS করেছেন, শহীদুল ইসলাম রাকেশ আমাদের SMS করেছেন, জিপি শাহিন আমাদের SMS করেছেন, নরসিংদী থেকে আমাদের মনোহারদি থেকে আমাদের অনেক SMS করেছেন, দরুন ময়মনসিং থেকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন গোলাম রাব্বি মিটফোর্ড ঢাকা থেকে, এবং তিনি বাবু ভাইয়ের ঘটনা অনেক প্রশংসা করেছেন। আমরা বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা নিয়ে আসবো এবং শুনবো আরো অনেক ঘটনা, আরো অনেক অতিথি আমাদের এখানে বাকি আছেন ঢাকার এবং ঢাকার বাইরের বিভিন্ন ঘটনা বলার জন্য। আপাতত আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমরা জানিয়ে দিই যে কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাগুলো আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনারা চান যে আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো, এবং যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনা লিখে না পাঠিয়ে আপনারা সরাসরি রেকর্ড করে পাঠাতে পারেন। আর যদি আপনারা চান যে আপনাদের বর্ষসেরা ঘটনার মধ্যে আপনার ঘটনাটি হোক, যেটা নিয়ে ভূত এফএমের বই প্রকাশিত হবে বই মেলায়, তাহলে ঘটনাগুলোর সাথে একটা আপনি কি বলবো লেখা আকারেও একটা পাঠাতে পারেন আপনি। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.rasil। এই দুটো জায়গায় আপনারা গিয়ে কমেন্ট করতে পারেন। আমাদের যে পোস্ট গুলো আছে সেখানে যে আপনারা আপনাদের মন্তব্য লিখতে পারেন এবং জানাতে পারেন আমাদেরকে ইমেইল করে কেমন লাগছে আজকের এই এপিসোডটি। গতবার আমরা একটা এক্সপেরিমেন্টই বলবো যে আমরা করেছিলাম, ফ্রাইডে দ্য 13th আমরা একটা স্পেশাল এপিসোড করেছিলাম, এবং আজকে আমরা আবার চলে আসছি আউটডোরে স্টুডিও থেকে। আমরা আজকে অনেক দূরেই এবং বিচ্ছিন্ন, এবং আমাদের রেগুলার ভূত এফএম যেভাবে আমরা করি সেখান থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমাদের গত প্রোগ্রামে যদি আমরা অনেক প্রশংসা পেয়েছি। আপাতত কোনো কথা হবে, একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড দ্য ফুর্তি। The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে গোরান মাদানির ঝিল, এবং এই জায়গা নিয়ে অসংখ্য ঘটনা রয়েছে। এই এলাকাবাসীরা আমাদেরকে বলেছেন, এবং এই এলাকা একটা সময় পুরোটাই ঝিল ছিল, এখন অনেকটা অংশই ভরাট করা হয়েছে, এবং সেই জায়গায় ঝিল ভরাট করা হলেও ঝিল নিয়ে এবং ঝিলের চারপাশ দিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো সেই ঘটনাগুলো কিন্তু বাদ যায়নি, এবং সেগুলো এখনো প্রতিনিয়ত ঘটে চলেছে। এবং এখানে আপনারা যারা এলাকাবাসী আছেন তারা অনেকেই আমাদের এখানে এসে দেখা করে গেছেন, কথা হচ্ছে তাদের সাথে। দুই একজনকে আমরা হয়তো নিতে পারিনি আজকে, আমরা আগামী সপ্তাহেও হয়তো কাউকে নিতে পারি। তো যাই হোক, আপনারা যারা শুনছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনি অবশ্যই আমাদেরকে রেকর্ড করেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাগুলো। আমরা একটু আগেও উত্তরার বিভিন্ন জায়গা নিয়ে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা নিয়ে কথা বলছিলাম, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন অতিথি জয়েন করেছেন। আমরা তার কাছে আরো একটা ঘটনা শুনবো, যে ঘটনাটি উত্তরার রোড নিয়ে আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন, একটা ঘটনার নিজের চোখে দেখেছেন, যে ঘটনাটি একটু অদ্ভুত এবং যে ঘটনাটি অন্য ঘটনার সাথে একটু আলাদা। আপনি কি আপনার নাম বলবেন নাকি ঘটনা চলে যাবো একদম? আমার নাম দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে বুলু। জি, গল্পে চলে যাই। জি প্লিজ। এই সেদিন ছিল 5-6 বছর আগের কথা। আমি আর আমার একটি ফ্রেন্ড আমরা গুলশান থেকে উত্তরে যাচ্ছিলাম। রাত তখন 12টা 12:30 মতো বাজে। ও আমাকে নামাই দিবে, নামাই ও বাসে চলে যাবে। তো আমরা যখন এয়ারপোর্টটা ক্রস করলাম, এয়ারপোর্টের পার হওয়ার পর একটা ফুট ওভার ব্রিজ সবাই খেয়াল করেছেন। তো
ওখানে যাওয়ার যখন আমরা কাছাকাছি চলে আসছি তখন দেখি যে একটা জিনিস একটু বলে রাখি ফুট ওভার ব্রিজের ব্যাপারে, ওইটা পাশে যে দুইটা রেলিং, দুইটা হচ্ছে শোল্ডারের হাইট, একটা সাধারণ মানুষের হাইটের শোল্ডারের হাইট হবে। তো ওইটার উপর আমরা দুইজন হঠাৎ করে আমি নোটিস করলাম ফার্স্টে যে একটা লোক সাদা আলখাল্লা পরা, হাইট প্রায় 6 ফিটের উপরে, 7 ফিটের কাছাকাছি দেখে মনে হলো। দেখে মনে হচ্ছে যে একটা সুইমার যখন উপরে উঠে ডাইভ দেয় না সুইমিং পুলের জন্য, যেভাবে দাঁড়ায় ফার্স্টে একটা স্ট্যান্ড দেয়, 2 হাত 2 পাশে, ওরকম একটা পজিশন যে সে লাভ দিবে। তো ফার্স্ট থিং আমার মাথায় আসেনি যে এটা আসলে কি কেন হতে যাচ্ছে। ফার্স্ট থিং ইনস্টিংটিভলি মনে হচ্ছিল যে একটা মানুষ এখন সুইসাইড করার জন্য লাভ দিবে, এরকম মনে হচ্ছিল দেখে। প্রথম দেখে ফার্স্ট থিং তখন সাথে সাথে রিয়াকশন ছিল এরকম যে আমি পাশে যে গাড়ি চালাচ্ছিল আমার ফ্রেন্ড, ওকে বললাম আচ্ছা দেখ ওখানে কি, এটা কি হচ্ছে, উপরে কি? তো ও দেখে বললো হ্যাঁ দোস্ত এটা কি, মানে তো তখন দুজনই একসাথে একই জিনিস আমরা দেখলাম, দেখে দুজনই অবাক যে এটা কি হচ্ছে। এটাকে একটা ফার্স্ট মাথায় আসছে যে এটা একটা মানুষ বোধহয় লাভ দিয়ে এখন মারা যেতে চাচ্ছে, সুইসাইড করবে, এরকম একটা ফিলিং আমাদের আসলো। বাট গাড়ি তো চলতেছে, ওর মধ্যে গাড়ি আমরা ক্রস করে ফেললাম। ক্রস করার পর দুজন রিয়েলাইজ করলাম যে একটা মানুষ সাদা আলখাল্লা পর শোল্ডার হাইটের উপর রেলিং এ দাঁড়ানোর পরে এইভাবে কেন ওই স্ট্যান্স নিয়ে দাঁড়ানো, মানে এটা সাধারণ একটা সিন একটা না ওটা। তো ওই জিনিসটাতে আমরা একটু মানে পরে রিয়েলাইজ করলাম যে এটা আসলে একটা সাধারণ সিন ছিল না। রাত 12:30টার সময় সাদা আলখাল্লা ওইরকম জায়গায় কেউ সুইসাইড করা আসলে আরো অনেক ওয়ে হয়তো তার কাছে থাকতে পারে, বা এইটা এটা আপনার একদম নিজের চোখে দেখে, নিজের চোখে দুজনেরই দেখায়। এবং আমরা মাঝে মাঝেই ডিসকাশন উঠলে মাঝে যখন ইস্যু আচ্ছা তো মনে আছে এটা কি এরকম যে হয়েছিল তো মনে আছে, বলে যে হ্যাঁ এটা মনে আছে। এটার এক্সপ্লেনেশন আমরা আসলে কখনো পাইনি। এবং এই রোডটা নিয়ে মানে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা বলে আমরা ধরে নিতাম, কিন্তু এই রোডটা নিয়ে আমি বললাম যে ঢাকা শহরে মানে 15% মানুষের এরকম এক্সপিরিয়েন্স আছে ওই রোডটা নিয়ে। এইটা নিয়ে আমিও এটার পরে আগে অনেক সাথে ডিসকাস আছে এরকম রাস্তাতে কি এক্সপিরিয়েন্স আছে কিনা। তো যখনই আমি আমার ফ্রেন্ডের ড্রাইভারদেরকে বা আমি নিজের ড্রাইভারের সাথে যখন কথা বলি, তো বলে যে ভাইয়া ওই রাস্তাটা আসলে ভালো না, এটা হচ্ছে টার্মটা ইউজ করা হয় যে ওই রাস্তাটা একটু খারাপ রাস্তা। যখন বলি কি দেখ কেন খারাপ, ভাই ওটা খারাপ। আচ্ছা আপনার বাসা উত্তরায়, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি মাঝে মাঝে আপনি কি দেখেছেন এরকম যে মাঝে মাঝে ড্রাইভ করে ফেরার সময় দেখবেন ওই জায়গাটায় কোনো না কোনো মানে আমি না কেন জানি এটা আমার সাথে ঘটেছে, আমি এটা আগেও শেয়ার করেছি যে আপনি ম্যাক্সিমাম দিন দেখবেন যে ওইখানে গাড়ির কাঁচ পড়ে আছে, মানে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা রেগুলার একটা ঘটনা যেটা ঢাকা শহরে অন্য সব কাঁচও না। মানে আপনি দেখবেন যে একটা গাড়ি হয়তো উপর দিয়ে উঠে আসছে, হ্যাঁ এটার উপরে। আমার নিজের একটা ফ্রেন্ড আমার স্কুলে পড়তো, আমার 1 বছর সিনিয়র, ওই রাস্তাতেই আসলে মানে ওর একটা মেজর অ্যাক্সিডেন্ট হয় এন্ড হি পাসড অ্যাওয়ে ওই অ্যাক্সিডেন্টেই ইমিডিয়েটলি। সো ওইটা খুব কমন একটা জায়গা যেখানে এই ধরনের অ্যাক্সিডেন্ট ফর হোয়াট এভার রিজন। আপনি নিজেও ড্রাইভ করেন, রাস্তাটা কিন্তু এত ডেঞ্জারাস না, মানে ওইটা হ্যাঁ টু বি অনেস্ট আসলে এই রাস্তা ইজ এ রেগুলার রোড, বাট এরকম সব রাস্তাতে এরকম থাকে। হ্যাঁ মানে আমরা আজকে যেখান থেকে ড্রাইভ করেছি এটা অনেক আরো কিছু যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বাট এটা সেটাই। আর আপনার সাথে তো এছাড়াও আপনি আগেও মানে আমরা অনেক সময় দেখা যায় না যে বাসায় টুকটাক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা ইগনোর করি, কিন্তু আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি আমার আরেকটা ঘটনা ছিল, যেহেতু প্রথমে আমরা নিশি ডাক দিয়ে শুনেছিলাম এবং আমরা যখন নিজেরা আলাপ করছিলাম অফ এয়ারে, তখন আমরা একটা জিনিস ধরিয়েছিলাম যে আপনার হয়তো ওইরকম করে একটা ডাক আপনি শুনতে পেয়েছিলেন, ওই ঘটনা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা আসলে একটু বলি যে আমি নন বিলিভার, বিশ্বাস করি না, করতে চাই না। তারপরও 2টা ঘটনা, একটা বললাম, আরেকটা ঘটনা আছে যেটা আসলে এক্সপ্লেনেশন আমি পাইনি এখনো। আচ্ছা এক্সপ্লেনেশন আমি জানি না পাবো কিনা। তো সেকেন্ড যে ঘটনাটা ছিল এটা তখন আমি ছোট ছিলাম। ওই সময় বাংলাদেশে ওই একটা কালচার ছিল যখন কারেন্ট চলে যেত, এখনের মতো এত জেনারেটর আইপিএস সে সময় ছিল না, তখন রাতের বেলা সামারে স্পেশালি রাতে কারেন্ট চলে গেলে সবাই আমরা বারান্দায় ছাদে চলে আসতাম পাটি টাটি বিছে। তখন ওইটা আমার একটা ফান কালচার, মজার একটা, পড়াশোনা করতে হবে না এরকম একটা ব্যাপার ছিল। আর আরেকটা মজা ছিল বারান্দা থেকে তখন নিচ থেকে মানুষজন ডাকতো, ডেকে নিতে যে আড্ডা ওই ব্যাপারটা ছিল। তো আমরা তখন যে বাসায় থাকতাম 4তলা একটা বাসা ছিল, বারান্দা থেকে নিচে উকি দিলে দেখা যেত যে বাসার গেট। তো তখন অ্যাপার্টমেন্ট সিস্টেম ছিল না, তখন হচ্ছে কোনো বাসায় নিচে গার্ড থাকতো এরকম আলাদা, সেরকম ছিল না। তো যার যার বাসায় গেটটা সবসময় নিচে গেটটা তালা দেওয়া থাকতো, এন্ড যার গেস্ট আসবে সে কলিং বেল দিলে রিসিভ করে নিয়ে আসবে, এই ছিল হচ্ছে সিস্টেম। তো ওইরকমই একটা সামার একটা ইভিনিং আমাদের কারেন্ট চলে যাওয়াতে আমি আর আম্মু আমরা বারান্দায় বসেছিলাম, যেহেতু বাসার ভিতরে অনেক গরম থাকতো। এন্ড হারিকেন ছিল, হারিকেন মোমবাতি বা চার্জার লাইট, আমাদের বাসায় তখন চার্জার লাইট নষ্ট ছিল বা ছিল না, হারিকেন নিয়ে বসে আছে।
তো ওই সময় নিচ থেকে আব্বু ডাকতেছিল, আব্বু অফিস থেকে আসছে হয়তো, তো এসে রেগুলার ঘটনা মোটামুটি। এটা হলো ঘটনা যে এরকম টাইমে আব্বু আসবে, ডাকবেন। হয়তো তখন 8টার মতো বাজে, তো আব্বু আসবে। আর তখন মোবাইল ফোনও ছিল না যে আসার আগে আমরা জানি কখন আসবে, 5 মিনিটের মধ্যে আসবে, এই ধরনের কিছু ছিল না। ডিরেক্ট বাসায় আসে বা আসে না, এরকম একটা ই ছিল। বাট TNT-তে ফোন দিয়ে যে আমি রওনা দিচ্ছি এভাবে হয়তো হইতো। তখন ওই রেগুলার রাস্তা থেকে আপডেট দেওয়ার কোনো অপশন ছিল না। তো এরকম ডাকলো, তো আম্মু বললো যে তোমার আব্বু আসছে, তুমি নিয়ে আসো নিচ থেকে, হারিকেন দিয়ে নিয়ে আসো। তো আমি হারিকেন নিয়ে আমি নিচে গেলাম, 4 তলা ছিল আমাদের বাসায়। নিচে যে দরজাটা খুললাম, মানে গেটটা খুলে বাইরে উকি দিয়ে দেখি কেউ নাই। হঠাৎ করে আমার খুব অ্যাবনর্মাল ভয় লাগা শুরু করলো, কোনো কারণ ছাড়াই। তো আমি দৌড় দিয়ে সূরা ফাতিহা পড়তে পড়তে আমি দৌড় দিয়ে এসে একবারে এক ইতেই নিঃশ্বাসে আমি তাহলে চলে আসলাম। এসে আম্মুকে বললাম, আম্মু নিচে তো কেউ নাই। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এটা ব্যাপার না। তারপর বললো যে দোয়াটা পড়ো, এটা কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু উনিও তো শুনেছেন আসলে। হ্যাঁ, আম্মুই আমাকে শুনে বললো যে হ্যাঁ, আমি শুনলাম, আম্মু শুনলো, বলে যাও নিয়ে আসো। তো ওইটা 2 ঘন্টা পর বসে বাসায় ওই দিন। এন্ড তারপর আব্বুকে বললাম, আব্বু তুমি কি বাই চান্স একটু আগে এসে আমাকে ডেকে পরে কি অন্য আবার কোনো কোনো কাজে কাজে চলে যেতে গিয়ে, বলছিল হ্যাঁ, কিনা, ওরকম কোনো কিছু ছিল? তো বললাম, না বাবা, আমি তো এখনই আসলাম, আমি তো এই টাইমই এখন জাস্ট একটু আগে আসলাম। তো ওইটাও একই যে এক্সাক্ট মানে আব্বুর ভয়েস, আমার নাম ধরেই ডাকা, আমার ডাক নাম ধরেই ডাকা। এন্ড একটা তো কিছু কিছু আন্দাজ হতে থাকে যে কোত্থেকে শব্দটা আসতেছে। হ্যাঁ সেটাই। তো ওইটা নিচ থেকেই শব্দটা আসতেছিল। আমি উকি যাবে 2বার ডাকছিল ইনফ্যাক্ট। আমি নিচে উকি দিয়েও মানে যদিও যেটা একটা মেনশন করে নিই যে গেটটা দেখা যায়, বাট গেটের উপরে ওই গাছ ছিল এমন যে গেটের নিচটা দাঁড়ালে সেটা স্পেসিফিক্যালি দেখা যায়। দেখা যেত না। তো গাছ ফুল টুলের কারণে গেটটা ঢাকা থাকতো, বাট গেটের নিচ থেকে যে ডাকতেছিল সেটা খুব অবভিয়াস ছিল। আমি মানে বিশ্বাস করি যে আপনি যে ঘটনাটা বললেন সেই ঘটনাটা খুব একটা ভয়ের না, এবং অনেক মানুষ হয়তো ভয় পায় নাই, কিন্তু আমার কাছে একটা মানে কারণ আছে এই ঘটনাটা শোনার। সেটা হচ্ছে যে যিনি শুনেছেন তিনি ভয় পাবেন, আপনি ভয় পান নাই, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ভয় পান নাই। আপনি বলছেন যে আপনি বিলিভ করেন না। আমি এই ঘটনাটা শোনালাম এই কারণে যে এরপরে আমি জানতে চাই যে তাহলে আপনি এটাকে এক্সপ্লেন করবেন কিভাবে, মানে আপনার কাছে যুক্তিটা কি, লজিকটা কি, কেন এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, আসলে সবকিছুর এক্সপ্লেনেশন তো আমাদের হয়তো রাইট টাইম, রাইট এই অনেক ভেরিয়েবলস হয়তো আমরা জানি না। হয়তো সেই সময় আমার নামের হয়তো যেভাবে নামটা যে উচ্চারণ করা হয় সেটা সিমিলার, হয়তো অন্য কাউকে কেউ ডাকছিল, যেটা হয়তো দুজনই আমরা মিসট্রিট করলাম। আপনার বাসার গেটের সামনে থেকে আপনার নাম ধরে ইন্টারেস্টিং আচ্ছা, কোইন্সিডেন্স। okay. হয়তো আচ্ছা, আমি জানি না, মানে জিন এখন ইসলামে বিশ্বাস করে, জিন বিশ্বাস করতেই হবে, সেটা আমি করি। কিন্তু আপনি ভাবছেন যে আপনি ধরে নিচ্ছেন যে দুজনেরই ভুল হয়েছে, এরকম কিছু? আসলে ওইটাই বললাম, এই জন্যই বললাম যে আমার কোনো এক্সপ্লেনেশন নাই। বাট আপনি তারপরেও বিলিভ করেন না? তারপর বিলিভ করতে চাই না, আচ্ছা, ভয় পাই। বিলিভ আমি করতে চান না? আচ্ছা, করি না, সেটা অন্য করতে জিনিস, চাই না, হ্যাঁ, বাট সেটা অন্য জিনিস। ভয় আমি ঠিকই পাই। আমি কোনো হরর মুভি দেখি না, আচ্ছা, তো আমি এসব মাথায় ঢুকাতেই চাই না আসলে। আমি আচ্ছা। এটাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি এমনিতে যে কুসংস্কার বিশ্বাস করেন? আমরা লাস্ট এপিসোডে অনেক কিছু রেখেছিলাম যে সামনে বিড়াল পাস করলে এরকম হয়, বা এরকম ধরনের মানে পেছন থেকে কেউ ডাক দিলে একটু বসে যেতে হয়, এরকম ধরনের জিনিসগুলো আপনি বিশ্বাস করেন? না, টু বি অনেস্ট, আমি আসলে কুসংস্কারকেও পাত্র দিতে চাই না, আনলেস আদারওয়াইজ আমার কোনো ধরনের আমার খুব স্ট্রং রিজন আমি ফিউচারে না পাই, আমি আসলে বিশ্বাস করবো না। অনেক ধন্যবাদ বুলু ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং এয়ারপোর্ট রোডের আপনি যেটা দেখেছেন সেটা অনেকটাই ডিফারেন্ট, আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি আরো